হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। তোকে আমার ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। কি করেছে আমার ছেলে? তোমার ছেলে আরোহীর রুমে এসে ওর সাথে ছি, বাবা হিসেবে আমার বলতেও লজ্জা হচ্ছে। ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বলো। এইটুকু বয়সে ও যাবে কোথায় বলো? ওর যেখানে ইচ্ছা হয় সেখানে যেতে পারে। আকাশ, কি হয়েছে? তোর বাবা এসব কি বলছে? মা, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আরোহী ইচ্ছে করে এইসব করেছে। আন্টি, আপনার ছেলে আমাকে রুমে একা পেয়ে। থাক আরোহী, তোমাকে আর কোনো কিছু বলতে হবে না। আকাশের মা আকাশকে বলো এই বাড়ি থেকে যেন চলে যায়। আজ ওর মুখও আমি দেখতে চাই না। ও যাবে কোথায় আর থাকবেই বা কোথায়? সে চিন্তাই ওকে করতে দাও। এরকম কাজ করার আগে ওকে এ বিষয়ে ভাবা উচিত ছিল। ও যদি আমার ব্যাংকের টাকা নিত তাও আমি ওকে কিছু বলতাম না, কিন্তু ও এমন কিছু কাজ করেছে যা আমি টাকা দিয়েও পুষিয়ে নিতে পারবো না। আর ওই তুমি এই ব্যাপারে কাউকে কোনো কিছু বলতে যেও না। আমি কালকেই তোমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু আঙ্কেল, আমি তো এসেছি কয়েকটা দিন থাকার জন্য এখানে, কিন্তু আমি কি জানতাম নাকি আকাশ আমার উপরে এরকম ভাবে চোখ দেবে? তোমার কোনো দোষ নেই আরোহী, সব দোষ তো আমার ছেলের আকাশ। আকাশ, তুই দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোকে যেন আমি আর আমার চোখের সামনেও না দেখি। কি করবে? রুমে এসে ওর শার্ট প্যান্ট নিয়ে বেরিয়ে পড়ে। কোথায় যাবে, কি করবে তা কোনো কিছুই ভেবে পাচ্ছে না। বন্ধুদের কাছে যে যাবে সেটাও ভেবে পাচ্ছে না। তখন আকাশ, চল কোথা থেকে ঘুরে আসি। আমি যাব না রে। যাবি না মানে? আঙ্কেল আন্টি তো কখনো তোকে কোথাও যেতে মানা করতো না। অনেক কিছু হয়ে গেছে। কি হয়েছে বল আমাকে। রেল স্টেশনে দেখা কর, বলতেছি তোকে সবটা। আচ্ছা, বাকিদের নিয়ে আসবো কি? তুই একাই আয়। একদিকে আকাশ যেতে থাকে, অন্যদিকে আসিফও চলে আসে। তারপর ওরা কথা বলতে থাকে, আরোহীর ব্যাপারে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আচ্ছা, ওই মেয়েটা এরকম করলো কেন তোর সাথে? তা আমি নিজেও জানি না। তাহলে এখন কোথায় যাবি, কি করবি, কিছু কি ভেবেছিস? আপাতত এই শহর ছেড়ে দিয়ে আমি অন্য একটা শহরে যাব। তারপর কি করবি? বাকিটা ওখানে যাওয়ার পরেই বলতে পারবো। আচ্ছা, সাবধানে যাস। টাকা পয়সার দরকার হলে আমাকে জানাবি। আচ্ছা, আসি তাহলে। তুইও ভালো থাকিস। এরপর ট্রেনে উঠে চলে আসে একটা নতুন শহরে। এই শহরে আকাশ এর আগে কখনো আসেনি, একদম নতুন। ট্রেন থেকে নামার আগেই আহত হয়ে এক হসপিটালে পড়ে আছে। কিভাবে তা ঘটলো চলুন জেনে আসি। ট্রেনের সিটে বসে আছি, তখন একটা লোক মাঝখানে হাঁটার জায়গা দিয়ে দৌড়াতেছে। কেউ বাঁচাও, বাঁচাও। তুমি ওনাকে দেখে আকাশের মায়া হলো, সেজন্য ওনাকে বাঁচানোর জন্য আসে। সামনে 4 জন লোক ছিল। ওই পিচ্ছি, সামনে থেকে সরে দাঁড়া। আমি এখন ভার্সিটিতে পড়ি। কোন দিক দিয়ে আমাকে তোদের পিচ্ছি মনে হয়? এই বলে কি? দেখ, ভালোর ভালোই এখান থেকে চলে যা। না গেলে কি করবি তুই? তোদের এখানেই মারতে থাকবো। আগে ওই ছেলেটাকে মারি, তারপর ওই রহিমকে মারবো। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এদের দেখে নিব। তুমি একা ওদের সাথে পারবে না। তাহলে আপনিও আমাকে সাহায্য করুন। এরপর ওদের 4 জনের সাথে ওদের 2 জনের মারামারি হতে থাকে। একে একে ওরা আহত হয় কিছুটা। অন্যদিকে রহিম কাউকে সেই ফাঁকে কল দেয়। ও লোকদের কল দিল। তাহলে এখন কি করব? তাড়াতাড়ি মেরে এখান থেকে ভাগতে হবে। ছুরি বের করে আঘাত কর। ঠিক আছে। ওরা ছুরি বের করে। রহিমও ছুরি বের করে আঘাত করতে থাকে। কিছু সময়ের পরে ছুরি এসে আকাশের হাতে লাগে। রহিমের লোক চলে আসাতে ওই লোকগুলো পালিয়ে যায় ওখান থেকে। তোমাকে তো হসপিটাল নিয়ে যেতে হবে। এই, তোরা ওর ব্যাগ নিয়ে চল। রহিমের লোকেরা ব্যাগ নিয়ে চলে আসে। তারপর আকাশকে হসপিটালে ভর্তি করানো হয়। 3 ঘন্টা পরে আকাশের জ্ঞান ফিরে। আমি কোথায় আঙ্কেল? আর ওই লোকগুলো কোথায়? ওরা চলে গেছে। তা তোমার থেকে এখন কেমন লাগছে?
জি, অনেকটা ভালো। তা আঙ্কেল, এরা কারা? ওরা আমার লোক। আপনার লোক বলতে আত্মীয়? ওই রকমই ধরে নাও। তা তোমার ঠিকানা বলো। কেন আঙ্কেল? তোমাকে তো তোমার বাসায় পৌঁছে দিতে হবে। আমি বাসায় যাব না। কেন যাবে না? আমার পরিবারে কেউ নেই। এখন কার কাছে যাবে? কোথায় যাব তা জানি না। তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। বস, একটা অপরিচিত ছেলেকে সাথে রাখবেন? এই অপরিচিত ছেলেটা আছে বলেই কিন্তু আমি বেঁচে আছি এখন। সরি বস, জানতাম না। বলে তুমি চলো আমার সাথে। জি চলুন। রহিম আকাশকে ওর আস্থানে নিয়ে আসে। প্রথমে দেখে অনেকটা ভয় পায়, কেননা এখানে আরও অনেক লোক আছে সেজন্য। এতগুলো লোক আপনার? ঠিক ধরেছ। তা তুমি তো জানো না আমি কি করি। তাহলে বলুন আমাকে। তুমি আগে রেস্ট নাও, তারপর তোমাকে এক এক করে বলতে থাকবো। জি আঙ্কেল। ওই ওকে একটা ভালো দেখে রুম দেখিয়ে দে। আপনার রুমের পাশে যে খালি রুমটা আছে ওই রুমে থাকতে পারবে। ঠিক আছে, ওই রুমটা দিয়ে দে। ওই রুমে আপাতত আকাশের থাকার জায়গা হলো। রাতে রহিম তার সম্পর্কে সাথে কি কি কাজ করে সেই সব কিছু বলতে থাকে এক এক করে। সবটা শোনার পরে, আঙ্কেল, এই কাজে তো অনেক রিস্ক আছে। জীবনে বড় হতে হলে এরকম রিস্ক থাকা লাগে। এটা ঠিক বলেছেন। তোমাকে দেখে তো অনেক ভদ্র ঘরের সন্তান মনে হচ্ছে। তা তুমি কি এইসব পারবে? যদি আপনি সাহায্য করেন তাহলে আমি অবশ্যই পারবো। ঠিক আছে, তোমার হাত ঠিক হোক আগে, তারপর থেকে তোমাকে ট্রেনিং দেওয়া শুরু করব। ঠিক আছে আঙ্কেল। তাহলে দেখলেন তো কার জীবন কিভাবে কোন দিক দিয়ে পরিবর্তন হয়ে যায় তা সে নিজেও জানে না। তেমনি আকাশের মাফিয়া জীবনটাও ঠিক রহিমের মাধ্যমে শুরু হবে, কিন্তু এটার শেষ যে কোন জায়গায় আছে তা ওরা নিজেরাও জানে না। এখন চলুন আরোহী কি করছে তা দেখে আসি। এই দিকে আরোহী, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু আমি কি আঙ্কেল? তোমার বাবাকে এ বিষয়ে কোনো কিছু এখনো বলিও না। ঠিক আছে আঙ্কেল, বলবো না। আপনি তাহলে আমার ফেরার ব্যবস্থা করুন। আমি জানি না আকাশ কেন এরকম কাজ করলো তোমার সাথে। আমি নিজেও ঠিক জানি না আঙ্কেল। ঠিক আছে, তুমি তাহলে সাবধানে থেকো। আঙ্কেল, ওই দেশে তো আকাশ যেতে পারবে না, তাহলে আমার ক্ষতিও আর করতে পারবে না। কিন্তু যাওয়ার জন্য টাকা পাবো কোথায়? আকাশ যে তোমাদের দেশে কয়েকটা বার গিয়েছে সেটা কি ভুলে গেছো? কিন্তু যাওয়ার জন্য টাকা পাবে কোথায়? তাছাড়া ওখানে এসে ক্ষতি করার চিন্তা করবে না। ঠিক আছে, যা তুমি ভালো মনে করো। দুদিন পরে আরোহীকে ওর দেশে পাঠিয়ে দেওয়া হলো। অন্যদিকে আকাশও ট্রেনিং নিতে থাকে। এভাবে 1 বছর ট্রেনিং নিতে থাকে। তখন আঙ্কেল, কিছু মাল আসার কথা ছিল আজকে, সেগুলো কি এসেছে? আমি তো একদমই ভুলে গেছি সেসব কথা। আমি নিয়ে আসবো কি? কিন্তু তুমি পারবে তো? ওরা কিন্তু অনেক সাংঘাতিক লোক। 1 বছর ধরে ট্রেনিং নিয়েছি, যদি এখনো তা না পারি তাহলে এই ট্রেনিং যে বৃথা যাবে। তা ঠিক বলেছ। ঠিক আছে, তুমি তাহলে যাও, তবে সাবধানে থাকবে। ঠিক আছে। বের হয়ে চলে আসে পিস্তল আর কিছু লোক নিয়ে। কিছুটা দূরে একটা পাহাড়ে আসে। ভিতরে কেউ আছে? কি চাই? অস্ত্রগুলো নেওয়ার জন্য এসেছি। কোন অস্ত্র? রহিম আঙ্কেল পাঠিয়েছে। তোমাকে তো আগে কখনো দেখিনি এখানে। আমি তো নতুন এসেছি এখানে, এর বাইরে আমি সব সময় আস্তানায় থাকি। আচ্ছা, অপেক্ষা কর, আগে রহিমকে কল দিই, ইয়ে শিওর হইনি। ঠিক আছে, হয়ে নাও। ড্যানি কল দিয়ে কথা বলে, তারপর 1 ট্রাক অস্ত্র দিয়ে দেয়। এগুলোর পাওয়ার পরে তোমরা এইগুলো নিয়ে বেরিয়ে পড়ো, আমি পরে আসবো। লোকগুলো ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে। আকাশ আলাদাভাবে ফিরছিল, তখন পথের মধ্যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট অবস্থায় দেখতে পায়। সেজন্য নেমে গাড়ির কাছে যায়। এটা তো একটা মেয়ে, এতগুলো মানুষ, কেউ একটু সাহায্য করার জন্য এগিয়ে এলো না? মানুষ রূপে হেরাই অনেক বেশি খারাপ। দূর, আমি বকবক কম করে আগে ওকে নিয়ে হসপিটালে যাই। গাড়ি থেকে বের করে হসপিটালে নিয়ে আসে। ডক্টর কিছু ওষুধ আর চিকিৎসা করে দেন। 3 ঘন্টা পরে মেয়েটির জ্ঞান ফিরে। আমি কোথায়? এটা হসপিটাল, বর্তমানে হসপিটালে আছিস। আমাকে এখানে কে এনেছে? আমি এনেছি। তা এখন ঠিক আছেন তো? কিছুটা ভালো লাগছে। এবার তাড়াতাড়ি করে ঠিকানা বলুন। কিসের ঠিকানা? আপনি যেখানে থাকেন
সেখানকার ঠিকানা। আমি কোথায় থাকি সেটা তো জানি না। এটা কি হলো? এই মেয়ে তো দেখি বাংলা সিনেমার মতো, পুরো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। বলুন না আমি কে, কোথায় থাকি। আচ্ছা, পরে বলবো, এখন আমার সাথে চলুন। কোথায় যাব আমরা? বাসায় যাব আমরা। কিন্তু তুমি কে? আমি কে? আমি কে কি যে বলবো বুঝতে পারছি না। বলছেন না কেন? আমি তোমার হাজবেন্ড। এই হাজবেন্ড মানে কি? আরে পরেও জানতে পারবে, এখন চলো। কি আর করার, হসপিটাল বিল দিয়ে ইরাকে আকাশ ওর বাসায় নিয়ে আসে। তারপর ইরাকে শুইয়ে দেয়। আপনি রেস্ট করুন, আমি আপনার জামার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। ওখান থেকে শপিং মলে এসে কয়েকটা জামা নিয়ে চলে আসে, সাথে আরও কিছু যাবতীয় জিনিস, যেসব নিয়ে বাসায় ফিরে। এই নিন আপনার জামা। আমার খিদে পেয়েছে। খাবার নিয়ে এসেছি, এগুলো খেয়ে নিন। দিন তাহলে। খাবার নিয়ে খাওয়া শুরু করে দেয়, কে ওষুধ খাইয়ে দেয়। এদের ইরা ঘুমিয়ে যায়। আচ্ছা, এই মেয়েটির পরিবার তো ওকে খুঁজতেছে, যদি না পায় তাহলে তো ওরা বিজ্ঞাপন দিবেই। যদি আমি দেই, আমার ভুল কোনো মানুষ এসে যদি নিয়ে যায়, তাহলে তো উল্টো মেয়েটিরই বিপদ। তার চেয়ে বরং থাক, কেউ খোঁজ করলে তখন ভেবে চিন্তে দেওয়া যাবে। এইদিকে রহিম অস্ত্রগুলো সব বুঝে নেয়। তারপর, কিরে আকাশ কোথায়? উনি তো আলাদাভাবে এসেছে। তাহলে এখনো আসলো না কেন? একটা কল দিয়ে জিজ্ঞেস করে নিন। ঠিক আছে, তোরা চা, আমি বুঝে নিব ব্যাপারটা। ঠিক আছে বস, তাই হবে। কিছুক্ষণ পরে রহিম আকাশকে কল দিয়ে জিজ্ঞেস করতে থাকে। আকাশও কথা বলতে থাকে। কথা শেষ হলে, আবার মেয়েটাকে নিয়ে কোনো বিপদে পড়ে বসিস না। এই মেয়ে তো কোনো ঠিকানা বলতে পারছে না, যদি পারতো তাহলে তো ওতে বাসায় পৌঁছে দিয়ে আসতাম। আচ্ছা, যাই করিস না কেন সাবধানে করিস। ঠিক আছে। রাতের বেলায় ইরার জ্ঞান ফিরে আসে, মানে ঘুম থেকে উঠল। ওঠার পরে খাবার এনে সামনে রাখে। আমি ব্রাশ করব। কিন্তু তোমার ব্রাশ তো নেই এখানে। তো কি হয়েছে, ওইটা দিয়ে ব্রাশ করব। ওটা আমার ব্রাশ। তো কি হয়েছে, আমিও ওটা ইউজ করব। এই বলে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করতে থাকে। আকাশ তো কিছু বলতেও পারছে না, সেজন্য চুপচাপ বসে আছে। ব্রাশ করা হয়ে গেলে খেতে থাকে। তখন, তুমি খাবে না? আমি খেয়ে এসেছি। আমি তো দেখলাম না। আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি, তাই তোমার জন্য নিয়ে এসেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ করো। কেন কেন? আহ, করতে বলেছি করো, তারপর বলতেছি। হাঁ করলো ইরা। কিছু খাবার খাইয়ে দেয়। অনেক বছর পরে কারোর হাত থেকে খাবার খেতে পেরে অনেক ভালোই লাগছে, সেজন্য বসে আছে আর দেখতে থাকে। এইদিকে ইরার খাওয়া শেষ হলে আবার ওষুধ খেয়ে শুয়ে পড়ে। 3 দিন পরে অনেকটা সুস্থ হয়ে যায়, কিন্তু কোনো কিছু মনে করতে পারছে না বলে এটাই সমস্যা হয়ে দাঁড়ায়। সেজন্য, আচ্ছা, ওর গাড়ির মাধ্যমে তো জানতে পারবো ওর বাসা কোথায়। আমিও কত বোকা, এই কথাটা আমার মাথায়ও আসলো না। সেজন্য ইরার গাড়ি নাম্বার দিয়ে একটা ঠিকানা পায়। তারপর ইরাকে নিয়ে পরের দিন সেই ঠিকানায় যায়। ওই ঠিকানায় এসে আকাশ নিজেই অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা বাসার সামনে অনেক পুলিশ ছিল, সেজন্য একটু ভয় পায়। আমরা এখানে কেন এসেছি? এখানে কেন এসেছি তা বড় কথা না, বড় কথা হলো তুমি এই বাড়িটা কি চেনো? আমি কি করে এই বাড়িটা চিনব? আমিও কাকে কি প্রশ্ন করতেছি। যাই, ওকে নিয়ে ভিতরে যাই, দেখি কেউ ওকে চিনতে পারে কিনা। ইরাকে নিয়ে ভিতরে আসে। আশেপাশে পুলিশ আর পুলিশ, সাথে নেতার তো অভাব নেই। বাড়ির ভিতরে আসে, তখনই একজন পুলিশ আকাশকে ডাক দেয়। এই ছেলে, তুমি কে? সাথে এই মেয়েটিকে, মুখে মাস্ক পরা। হো, আমার বউ। তা এখানে কি কাজ? স্যারের সাথে দেখা করতে এসেছি। উনি অনেক ব্যস্ত, যা বলার আমাকে বলো। ওনার সাথে কথা বলাটা জরুরি। পুলিশ অফিসার কিছু বলতে যাবে, তখনই রফিক চৌধুরী আসে ওখানে ওনার বউকে নিয়ে। কি হয়েছে এখানে? স্যার, এই ছেলেটা এসেছে আপনার সাথে দেখা করতে। আমি জিজ্ঞাসা করেছি, আর আমাকে কোনো কিছুই বলছে না। ওই ছেলে কে? তুমি আর সাথে এটা কে?
ও নাকি এই ছেলের বউ। আচ্ছা, এখানে কি কাজ তোমার? আকাশ রফিক চৌধুরীকে সবটা খুলে বলে। উনি সবটা শোনার পরে ইরার মুখ দেখে অবাক হয়ে যায়, কেননা ইরাই হচ্ছে ওনার মেয়ে। 4 দিন পরে নিজের মেয়েকে চোখের সামনে এভাবে দেখতে পারবে তা উনি কল্পনাও করতে পারেননি। ইরার মা তো কেঁদে দেন, ইরাকে জড়িয়ে ধরে। মা, আমার কি অবস্থা হয়েছে তোর? তোকে কত জায়গায় খুঁজেছি আমি। আপনারা কে? আমাকে ধরে এভাবে কাঁদছেন কেন? ইরা, আমি তোর বাবা আর উনি তোর মা। আকাশ, কি বলছে ওনারা? ওনারা তোমার পরিবার, ইনি তোমার বাবা আর উনি তোমার মা। আজ থেকে তুমি ওনাদের সাথে থাকবে। আর তুমি কোথায় থাকবে? আমি আমার বাসায় থাকবো। না, আমি তোমার সাথেই থাকবো। আমাকে যে যেতে হবে। না, তুমিও আমার সাথে থাকবে। আচ্ছা, তুমি রুমে এসে রেস্ট নাও। ঠিক আছে। ইরাকে নিয়ে ওর মা রুমে যায়। যাওয়ার পরে রফিক চৌধুরী আকাশকে নিয়ে রুমে এসে বলে, তুমি আমার মেয়েকে কোথায় পেলে? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পাশে পড়েছিল। তারপর আমি হসপিটালে নিয়ে যাই। ডক্টর বলেছে মাথায় আঘাত লেগেছে, সেজন্য কিছু স্মৃতি ভুলে গিয়েছে, তবে 1 মাসের ভিতরেই ঠিক হয়ে যাবে। তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো। কিন্তু আপনারা নিখোঁজ, এর কোনো সংবাদ কেন করেননি? আমি একজন পুলিশ কমিশনার। আমার মেয়ে নিখোঁজ হয়েছে এই কথা যদি জানাজানি হয়, তাহলে সব সন্ত্রাসী তো আমার মেয়েকে খোঁজার চেষ্টা করবে। এতে তো আপনার জন্যই ভালো। তুমি তাহলে কিছুই জানো না? যদি ওরা আমার মেয়েকে পেয়ে যেত, তাহলে আমার মেয়েকে ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেল করতো দিনের পর দিন। বুঝতে পেরেছি আঙ্কেল, আমি তাহলে আসি এখন। আচ্ছা, তোমার সম্পর্কে তো কিছু জানা হলো না। আঙ্কেল, আমি খুব সাধারণ পরিবারের একজন ছেলে। তোমার বাসায় কে কে আছে? বাবা মা আছে, তবে আমি ওনাদের সাথে থাকি না। ওনাদের সাথে থাকো না কেন? সে অনেক কাহিনী, অন্য একদিন যদি দেখা হয় তখন না হয় বলবো। এখন আসি তাহলে। বের হয়ে আসে। বের হতেই রহিম কল দেয়। তার সাথে কথা বলে একটা আস্থানে আসে। এটা কি হলো? আমার লোকেদের এভাবে ধরে আনার কারণ কি ছিল? তার আগে এটা বল, তুই কে? আমি কে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুই আমার লোকেদের কেন তুলে এনেছিস? ওরা আমার লোকেদের মেরেছে। ওই, তোরা মেরেছিস এদের লোকেদের? আমরা বাজারে গিয়েছিলাম বাজার করতে। তারপর কি হলো? তেজের লোক আসলো চাঁদা নেওয়ার জন্য। এটা তো ভালো কথা না। ও ভালো না খারাপ তা তোর থেকে জানতে চাইনি আমি। দেখ ভাই, এমনিতেই তোর বয়স মোটামুটি 50+ তো হবেই। এই বয়সে যদি এরকম চিৎকার করিস তাহলে তো তার শরীরের জন্য মোটেও ভালো হবে না। ওই তোর থেকে জ্ঞান নেওয়ার জন্য আমি এখানে ওদের তুলে আনিনি। দোষ করেছে তোমার লোকেরা, অথচ তুলে এনেছো আমার লোকেদের। এটা তো হিসেবে মিল হলো না। ওই, তোরা মাত্র 3 জন, আর ওরা কতজন ছিল? ওরা ছিল 10 জন, সেজন্য বুঝতে তো পারছ। ওদের মেরেছি অনেক, কিন্তু কিছুক্ষণ পর ওদের আরও লোক চলে আসে। এরপর আর পেরে উঠিনি। আচ্ছা, যা হবার হয়েছে, এখন চল এখান থেকে। ওই কোথায় নিব ওদের? যেখানে ওরা থাকে সেখানে ওদের নিব। এতে তোর কোনো সমস্যা? সমস্যা মানে? আমি তোদের এসেছি মারতে, ছেড়ে দেওয়ার জন্য তো আনিনি ওদের। বুঝতে পেরেছি, তোদের ভালো করে আগে সাহায্য করতে হবে। বুঝতে পেরেছি, তোদের 3 জনকে ভেবেছিলাম কিছুক্ষণ মেরে তারপর ছেড়ে দিব, কিন্তু এখন দেখতেছি তা আর করা যাবে না, সবগুলোরে মেরে ফেলবো। ভাই কি বলে? আরে কুকুর, এরকম চিল্লাচিল্লি করবেই, সব কথায় কান দেওয়ার দরকার নেই। তোদের সাহস দেখে তো আমি অনেক অবাক হচ্ছি। তোরা আমারই আস্তানায় বন্দি হয়ে আবার আমাকে মারার হুমকি দিচ্ছিস। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার সালারি। লোকগুলো আসে মারার জন্য। আকাশের সাথে থাকা ওরা কিছু লোককে মারতে থাকে। আকাশ একাই অনেকগুলো লোককে মারতে থাকে। ওদের মেরে ওখানে শুয়ে দেয় এতে। দেখ, তোর সাথে এত কথা বলে কোনো কাজ নেই। তোর লোকেরা অপরাধ করেছে, তোর লোকেরা আমার দলের লোকেদের নিয়ে এসেছে। থাক সেসব কথা, আমরা তাহলে এখন যাই। যদি উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করেছিস তোদের একটাকেও বাঁচিয়ে রাখবো না।
ওই চল তোরা। ওই লোকগুলোকে মেরে আকাশ ওর লোকেদের নিয়ে চলে আসে আস্তানায়। সবাইকে এনেছিস? অল্পের জন্য ওদের জীবিত পেয়েছি, আর কিছুক্ষণ লেট করলে তো ওদের মেরেই ফেলতো। কি বলিস, ওদের এত সাহস? এখানে সাহসের কিছু নেই ভাই, যে যত বেশি পাওয়ারে থাকবে সে তত বেশি ক্ষমতা দেখাবে, এটাই তো স্বাভাবিক। এখন তাহলে কি করা যায় বলতো? আমাদের এই দল আরো বড় করতে হবে। বড় করব, কিন্তু কি করে? দলে লোকজন আনতে হবে অনেক বেশি। আমার দলে তো এমনিতেই 30 জন আছে। এখন 50 জনেও কিছু হয় না, কম করে 100 জন লাগবে। তুই ঠিক কি করতে চাইছিস আমাকে একটু বলতো। দলে লোক বাড়াবো, এতে দল বড় হবে, সাথে ছোটখাটো দলের লোকেরা আমাদের ভয় পাবে। কিন্তু এত লোক পাবি কোথায়? 25 লক্ষ টাকা দাও। টাকা না হয় দিলাম, কিন্তু কি করবে? লোকজন কিনবো। ঠিক বুঝলাম না আমি। তোমাকে এখনই এত কিছু বুঝতে হবে না, টাকা দিতে বলেছি, টাকা দাও, বাকিটা পরে তুমি জানতে পারবে। ঠিক আছে। ওখান থেকে টাকা নিয়ে কিছু ছোটোখাটো আস্থানেই আসে। 5 জন 10 জন করে এভাবে লোক কিনতে থাকে। কিনতে কিনতে প্রায় 50 জনের মতো কিনে ফেলে লোক। তোমাদের যা বলার জন্য কিনেছি। আজ থেকে তোমরা আমার দলের হয়ে কাজ করবে, মানে রহিমের দলে, বুঝতে পেরেছ? জি, বুঝতে পেরেছি। তোমরা তো বুঝতেই পারছো তোমাদের দলের কি অবস্থা, সেজন্য তোমরাও যদি আমার হয়ে কাজ করো, এতে তোমরাও শক্তিশালী হয়ে উঠতে পারবে। কারণ দেখতেই তো পাচ্ছ আজকাল ছোট ছোট দলের উপরে বড় বড় দলের লোকেরা কিভাবে প্রভাব খাটায়। তা তো দেখতেই পাচ্ছি আমরা। তাহলে কাল থেকে চলে আসিও। জি ভাই, চলে আসবো। আর একটা কথা। জি ভাই, চলেন। তোমাদের সাথে যদি আর কেউ থাকে তাহলে ওদেরও নিয়ে নিও, বলা তো যায় না, ওদেরও কাজের দরকার পড়তে পারে। ভাই, একটা কথা জিজ্ঞেস করব কি? কি কথা বলো? এতগুলো লোক দিয়ে কি করবেন? আমার অনেক লোক দরকার, যেন আমি একটা মাফিয়া গ্যাং তৈরি করতে পারি, যেন আশেপাশে থেকে শুরু করে এই রাজ্যের বাহিরেও আমার নাম ছড়িয়ে পড়ে। চিন্তা করবেন না, আমরা লোকজন রেডি করে চলে আসবো। বড় দলের সাথে কাজ করলে নিজেরাও একটু সেফ থাকবো। ঠিক বলেছিস। ওখান থেকে এসে রহিমকে সব জানাই। তুই তো কাজের কাজ করেছিস। কি করব, আপনি 10 জন নিয়ে দলটা শুরু করেছেন, এরপর আস্তে আস্তে 30 জন হলো। এভাবে যদি হয় তাহলে তো দল কখনো বড় হবে না। সেজন্য আমি দল এমন বড় করব যেন আশেপাশে থেকে শুরু করে সব দিকে নাম ছড়িয়ে পড়ে। আচ্ছা, কাল ওরা কখন আসবে? ওরা সকালেই চলে আসবে। ঠিক আছে, তুই তাহলে বিশ্রাম কর এখন। আকাশ তো চলে আসে ওর বাসায় এসেই ইরার কথা অনেক মনে পড়ে, কিন্তু ওকে তো দিয়ে এসেছে, সেজন্য আর তেমন কিছুই না ভেবে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরাকে ওর মা ঘুম পাড়াতে থাকে। তখন কি ব্যাপার, মেয়ের সাথে ঘুমাবে নাকি? কি করব বলো, মেয়েটাকে একা রেখে যাওয়াটা তো ঠিক হবে না। ওহ, বরং সুস্থ না হওয়া পর্যন্ত ওর সাথেই থাকো। তা ওই ছেলের থেকে আর কিছু জানতে কি পেরেছো? তেমন কোনো কিছু আর জানা হয়নি। তবে ছেলেটা কিন্তু অনেক ভালো। তুমি তো ঠিকমতো দেখলেই না ছেলেটাকে, তাহলে বুঝলে কি করে? এই যে এতগুলো দিন ইরা ওই ছেলের সাথে ছিল, তো কি হয়েছে? চাইলে তো ইরার ক্ষতি করতে পারতো, কিন্তু ছেলেটি তার কোনো কিছুই করেনি। তুমি কি করে শিওর হচ্ছ? ওকে গোসল করানোর সময় চেক করেছি, ইরার শরীরে কোনো আঘাত বা ওই রকম কোনো চিহ্ন নেই। ছেলেটির নাম বা কোনো কিছুই তো জানা হলো না। তা লোক লাগিয়ে খোঁজ নাও। ঠিক আছে, নিব, তুমি ওর সাথেই থেকো। পরের দিন ওই লোকগুলো আসতে শুরু করে। আস্থানার দিকে প্রায় 70 জন লোক এসেছে। এত লোক দেখে রহিমও খুশি অনেক। তুই তো দেখি ফাটিয়ে দিয়েছিস। কি করব বলুন, ক্ষমতা ছাড়া তো কোনো দাম নেই এখনকার সময়ে। এটা ঠিক, তা ওরা ঠিক মতো কাজ করবে তো? 100% ঠিক মতো কাজ করবে। তোমরা এইদিকে আসো, উনি হচ্ছে এখানকার বড় ভাই, মানে আমাদের সবার বস। লোকজন এসে সালাম করতে থাকে। রহিম তো অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে সবাই যখন আছো তখন সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি। কি কথা বস? আমার অবর্তমানে কিন্তু আকাশ এখানকার বস, তাইরা সবাই জানে।
নতুন করে তোমরাও জানলে। তবে তোমরা এটাও জেনে রাখো, আমি আর একটা বছর এই লাইনে বস হয়ে থাকবো। এরপর বাকি সময়ের জন্য আকাশকে আমি পুরোপুরি এই জায়গার বস করে দিব। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, আমার তো বয়স হচ্ছে, সেটা তো তোকে বুঝতে হবে। সেই জন্য এই একটা বছরে আমি তোর জন্য সব কিছু গুছিয়ে দিব, মানে কোথায় কি কি আছে সেই সব কিছু তোকে জানাবো। ঠিক আছে ভাই, আপনি যা ভালো মনে করেন। তাহলে ওই কথাই রইলো, তোমরা তাহলে কাজ শুরু করো। লোকজন কাজ শুরু করে। এইদিকে সে খবরটা ড্যানি জেনে যায়। তারপর তাহলে বুঝতে পারছেন তো? ওই রহিম, মাথায় এত বুদ্ধি আসলো কোত্থেকে? কোথায় থেকে আবার? ওই আকাশ দিল। সেই ছেলেটা আবার কি? লাস্টবার যে ছেলে অস্ত্রগুলো নেয়ার জন্য এসেছে, সে ছেলের কথা বলেছি। রহিমের সব কিছু ওই তো দেখাশোনা করে। আমার এখানে এত কিছু, অথচ আমি কিছুই জানি না। এখন তো ওরা আমাদের থেকেও শক্তিশালী হয়ে গেছে। আমার প্রতিটা লোকের কাছে অস্ত্র আছে, তাছাড়া আমরা 50 জন, ওরা তো মাত্র লোকে নিয়ে 100 হলো, তাও ওদের 3 জনের কাছে অস্ত্র নেই। তবে একটা কথা। কি কথা বল? কিন্তু অস্ত্র কিনবে। এত টাকা ওরা পাবে কোথায়? সেটা জানি না, তবে খবর পেয়েছি 25 লক্ষ টাকা খরচ করেছে এই লোকজনের পিছনে। এখন অস্ত্র কিনতে আরো 25 লক্ষ। ওদের তো অস্ত্র দেওয়া যাবে না। কোন বস? ওদের অস্ত্র দিলে ওরা আমার উপর উঠে যাবে। এটা তো ভেবে দেখিনি। সেই জন্য তো বললাম চোখ কান একটু খোলা রেখে চলার জন্য। জি বস, তাহলে ওদের মানা করে দিব। যখন অস্ত্র চাইবে তখন মানা করিস না, ঠিক আছে? ঠিক আছে বস। এদের কথা তো শুনলেন, কিভাবে এরা কি প্ল্যান করতেছে। ওইদিকে ইরা ওর মায়ের কোলে শুয়ে আছে, কিন্তু তেমন কোনো কথা বলতেছে না। তখন মা মেয়ে কি সারাক্ষণ এইভাবেই থাকবে? তুমি দেখছো না মেয়েটা অসুস্থ? কিন্তু ওর তো চিকিৎসা করাতে হবে। ওষুধ যা দিয়েছে তা খাওয়াতে থাকি, তাছাড়া ওর কিছু কিছু মনে পড়ছে। কি বলো? তাহলে তো ভালো। আচ্ছা, আমি একটু বের হব। তোমাকে না বলেছি ছুটি নেওয়ার জন্য? ছুটি কেন নিব? তাছাড়া আমি অফিসে গেলেই বা কি, আর না গেলেই কি? আমাকে কেউ কিছু জিজ্ঞেস করবে নাকি? তাহলে কেন যাচ্ছ অফিসে? নতুন নতুন গ্যাং তৈরি হচ্ছে শহরে। তো পুলিশ কি করছে? আমি নিজেই তো পুলিশ। তুমি ছাড়া কি অন্য কেউ নেই ওদের ধরার মতো? সেটা তো আছে, কিন্তু কিন্তু কি? ওদের দিক নির্দেশনা তো দিতে হবে আমাকে। কোথায় মেয়ের কাছে থেকে ওকে সময় দেবে যেন সুস্থ হয়ে যায়, কিন্তু তুমি যে সব কিছুই করছো না। আচ্ছা যাও, যাব না। তাও তুমি খুশি থাকো। তাহলে চলো ওকে নিয়ে আজকে কোথাও থেকে ঘুরে আসি আমরা। তাছাড়া মেয়ে তো সারাক্ষণ বাসায় থাকে, ওর প্রিয় জায়গাগুলোতে ঘুরে নিয়ে আসি। ব্যাপারটা মন্দ হয় না। আমি ওকে রেডি করাচ্ছি, তুমি নিচে অপেক্ষা করো। রফিক চৌধুরী নিচে অপেক্ষা করতেছে, ইরাকে ওর মা রেডি করাচ্ছে। আমরা কোথায় যাব মা? আমরা ঘুরতে বের হব। কি মজা, কি মজা, আমরা বেড়াতে যাব। এখন চলো তাহলে। কিন্তু আমার তো ক্ষুধা লেগেছে। আমরা বাহিরে খেয়ে নিব। ঠিক আছে চলো। কিছুক্ষণের মধ্যেই ওরা বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ ওর আস্তানায় এখন অনেক ভালো করে সাজাতে থাকে। অনেকটা সাজানো হয়ে যায়। তখন আমাদের কিন্তু আরো ভালো করে পরিশ্রম করতে হবে, এই জায়গা আরো শক্ত করতে হবে। চিন্তা করবেন না, পুরো জঙ্গলটা আমরা আমাদের আয়ত্তে করে নেব। এখানে মোট 5টা ঘাঁটি হবে। 5টা কেন? মূল ঘাঁটি হবে এটা, আর এটাকে ঘিরে মোট চারপাশে গোলাকারে আরো 5টা ঘাঁটি করব। সেখানে 10 জন করে লোক থাকবে। ও, বুঝতে পেরেছি। আশেপাশের থেকে কেউ হামলা করলে আমরা তা প্রতিরোধ করতে পারি। একদম ঠিক ধরেছ। তবে কি বস? আমাদের কাছে অস্ত্র কম আছে, সেজন্য কিছু অস্ত্র আনতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা চাঁদা তুলে নেব বড় বড় লোকদের কাছ থেকে। আচ্ছা, আগে কিছু অস্ত্র কিনে আনি, তারপর না হয় বাকিটা দেখব কি করা যায়। ঠিক আছে। এদিকে রহিমের সাথে অস্ত্র নিয়ে কথা বলতে থাকে। উনিও রাজি হয়ে যায় সেজন্য। তাহলে কালকে চলে যা। ঠিক আছে ভাই। পরের দিন আসে ড্যানির কাছে অস্ত্রের জন্য। তখন অস্ত্র তো নেই। অস্ত্র নেই মানে? শেষ হয়ে গেছে। সেটা কিভাবে সম্ভব? 5 দিন আগেও তো অস্ত্র ছিল। কিন্তু এখন নেই। তোর বসকে ডেকে নিয়ে আয়।
কথাটা বলতেই ড্যানি এসে ওখানে হাজির। সেজন্য বাকিরা চুপ করে আছে, শুধু আকাশ ছাড়া। কি হয়েছে? এত চিৎকার এবং চেঁচামেচি কিসের? বস, ওরা এসেছে অস্ত্রের জন্য। অনেকবার বলেছি ওদের অস্ত্র নেই, তাও কোনো কথা শুনছে না। ওই আমার লোকেরা তো বলেছে অস্ত্র নেই, তাহলে কিসের এত কথা সেখানে? আমি ভালো করেই জানি অস্ত্র আছে, কিন্তু আপনি দিবেন না। সবাই যখন জানিস তখন দাঁড়িয়ে আছিস কেন? ভাগ এখান থেকে। কাজটা কিন্তু ঠিক করলেন না। এখন কি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে? সম্ভব হলে শিখিয়ে যাব, তবে কাজটা কিন্তু ভালো করলেন না। ভালো খারাপের তুই কি বুঝবি? যা তো এখান থেকে। ওখান থেকে চলে এসে রহিমকে সবটা বলতে থাকে। সে সবটা শুনে অস্ত্র ছাড়া ড্যানির সাথে তো আমরা পেরে উঠবো না। জানি, সেজন্য তো চলে আসলাম। তবে আমিও যে হাল ছেড়ে দিব না। কি করবি তুই? ওরা যার কাছ থেকে অস্ত্র আনার পথে যদি সব অস্ত্র আমরা নিয়ে আসি, তা কি সম্ভব হবে আজও? আমাদের তো সব মিলে 20 জন লোকের কাছে অস্ত্র আছে। যদি 20 জন যাই আমরা, তাহলে কোনো ব্যাপারই না। তাহলে তুই প্ল্যান সাজিয়ে রাখ। ঠিক আছে ভাই। একে একে প্ল্যান করতে থাকে, কিন্তু এরার কথা একবারও ওর মনে পড়লই না আকাশের। তাছাড়া মনে পড়বে কি করে বলুন? যে কাজের চাপ, আপনারা তো সবই দেখতে পেলেন কত কাজ করতে হয়। এই নিয়ে চলে যাই সময় এইদিকে। আচ্ছা, ওই জায়গায় তো কিছু মাল পাঠাতে হবে। সেসব মাল রেডি করে নে তাহলে। কত পিস যাবে? আপাতত 50 পিস পাঠিয়ে দে। ওরা মাল রেডি করতে থাকে। ওইদিকে আকাশের কাছে খবর চলে আসে। তোমরা তাহলে তৈরি হয়ে থেকো, রাতের মধ্যে আমরা বের হব। ঠিক আছে বস। রাতে ওরা বের হয়। ড্যানি ওর মালগুলো গাড়িতে তুলে দেয়। সাবধানে নিয়ে যাবি। আছে বস। যে যার মতো বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে তার কাটা দিয়ে রাখে। কিছুক্ষণের মধ্যে গাড়ি যায়, আর এতেই চাকাগুলো নষ্ট হয়ে যায়। হলো, ওই নেমে দেখতো। ঠিক আছে, দেখতেছি। ওরা নামে তখনই আকাশ ওর লোকেদের নিয়ে গুলি করতে থাকে। এতে ড্যানির 5 জন লোক কি মারা যায়। বস, সবাই তো মারা গেল। এবার মালগুলো আমাদের গাড়িতে উঠিয়ে নে। ঠিক আছে। মাল সবগুলো গাড়িতে ওঠায়। তারপর ট্রাকের মধ্যে আবার লাশগুলো রাখে। গাড়ির সাহায্যে ট্রাকটাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। সাথে 3টা বোমাও ফেলে দেয়। নিচে পড়ার সাথে সাথে বোমা ফেটে যায়। এতে পুরো গাড়ি সহ বাকিরা ওখানেই শেষ হয়ে যায়। বস, এরকমটা করার কারণ? যেন কেউ বুঝতে না পারে এদের মৃত্যু হয়েছিল কি করে। বাহ, আপনার মাথায় তো হেভি বুদ্ধি। এখন সবাই জানবে এরা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সবাই পাহাড় থেকে নিচে পড়ে মারা গেছে। কিন্তু ওদের শরীরে তো বুলেট আছে। সেগুলো আগেই বের করে রেখেছি। চলো এখন যাওয়া যাক। ওরা মালগুলো নিয়ে চলে আসে। তারপর আকাশ ওর লোকেদের মাঝে সেগুলো দিয়ে দেয়। সত্যি আকাশ, অনেক ভালো কাজ করেছিস। এইটুকু তো করতেই হবে। তা ওরা বুঝতে পারবে না তো? কোনোভাবেই বুঝতে পারবে না। সবাই তাহলে অস্ত্র পেয়ে গেল ঠিকভাবে। তা আর বলতে। ভোরবেলায় ড্যানি খবর পেয়ে ওর লোকজন নিয়ে যায় ওখানে। এইসব হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না। এত নিচে, তার উপর পুরো ট্রাক তো ধ্বংস হয়ে গেল। আমার এতগুলো টাকার অস্ত্র সব লস হয়ে গেল। বস চলুন, এখন কিছুক্ষণের মধ্যে পুলিশ আসবে এখানে। যদি আমাদের পায় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের জন্য। ঠিক আছে, চল। কিছুক্ষণ পরে পুলিশ ওখানে আসে। এসে সবকিছু দেখতে থাকে। সবটা দেখে তো মনে হচ্ছে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দেখতেছি, তাহলে কি করব এখন? কোনো কিছু করতে হবে না। কেন স্যার? এখন যদি এই ট্রাক ওপরে উঠাইতে যাই, অনেক যন্ত্রপাতি থেকে শুরু করে রোডও ব্লক হয়ে যাবে। তাছাড়া এত নিচে থেকে আগুনে যেভাবে পুড়েছে, মনে তো হয় না সহজে কোনো কিছু পাওয়া যাবে এখানে। তাহলে কেসটা কি করব? ওই দুর্ঘটনা জনিত একটা কেস দিয়ে মামলা এখানে শেষ করে নাও। ঠিক আছে স্যার। ওখানকার কেস তো এভাবেই শেষ হয়ে যায়। এইদিকে আকাশ তো এখন অনেক খুশি, কেননা কোনো টাকা খরচ না করে অনেক অস্ত্র আছে ওর কাছে। আচ্ছা আকাশ, এখন তো একটা কাজ করা যায়। কি কাজ? ডেনিকে মেরে ফেল। আমিও এটাই ভেবেছিলাম। তবে ওকে আমি নিজ হাতে মারব। ঠিক আছে, আমি ওকে এখানে নিয়ে আনবো। এখানে আনতে হবে না। তাহলে কোন জায়গায় নিয়ে আসবো তা বলেন।
আমি যাব ওকে মারতে। আর আমি? তুই এখানেই থাক, আমি নিজ হাতে ওকে মেরে আসবো। ঠিক আছে, যা ভালো মনে করেন। ওখান থেকে বেরিয়ে রহিম কিছু লোক সাথে নেয়। কিছুক্ষণের মধ্যে চলে আসে ড্যানির ওখানে। বস, একটা খবর পেয়েছি। কি খবর বল? বস, রহিম তো আমাদের উপরে অ্যাটাক করতে আসতেছে। ওই রহিমের এত সাহস কি করে হয় সেটাই বুঝতে পারতেছি না আমি। কথা অফ করে এখন কি করা যায় তাই বলুন। লোকজনকে তৈরি কর অ্যাটাক করার জন্য। ড্যানি তো ওর লোকজন রেডি করে ফেলে। ওর লোকেরা পুরো জায়গাটা এখন ছড়িয়ে রয়েছে। রহিম তো লোকজন নিয়ে ভিতরে এসে হামলা শুরু করে দেয়। কিছুক্ষণ পরে পুরো জায়গাটা শুধু লাশ আর লাশ পড়তে থাকে। এক একে অনেক লোকই মারা যায় ওদের। সে সময় রহিম গুলি করে ড্যানিকে আর ড্যানিও গুলি করে রহিমকে। দুজনের পেটে গুলি লেগেছে। তার মানে কাজটা তোরা করছিস? করতে পেরেছি বলেই তো তোর এখানে হামলা করতে এসেছে। সত্যি তোর সাহস আছে বলতে হবে। মারা যাওয়ার পূর্বেও তোর এরকম কথাবার্তা? এমন ভাবে বলছিস মনে হয় তুই বেঁচে থাকবি। কথাটা বলে ওরা দুজনেই আবার দুজনকে গুলি করতে থাকে। গুলি করার একটা পর্যায়ে ওরা দুজনেই মারা যায়। ড্যানির কিছু লোক বেঁচে ছিল, ওরা তো ভয়ে পালিয়ে যায় ওখান থেকে। রহিমের কিছু লোক রহিমের মৃতদেহ নিয়ে আস্থানে ফিরে আসে তা দেখে। কিরে, তোর ড্যানির লাশ এভাবে এনেছিস কেন? বস, ওখানে ড্যানির লাশ নেই। ড্যানির লাশ নেই মানে? তাহলে কার লাশ? তোরা কাঁদছিস কেন? এখানে বস, আপনি নিজেই দেখে নিন। ওদের কাদা দেখে আকাশের সন্দেহ আরো বেড়ে যায়। সেজন্য কাপড় সরিয়ে মুখটা দেখতেই আকাশের নিজের মুখই কালো হয়ে যায়, যার কারণ আপনারা অনেকেই জানেন। সেজন্য নতুন করে আর বললাম না। কি করে হলো এইসব? কে মেরেছে ওনাকে? ড্যানি মেরেছে। ওই ড্যানিকে তো আমি ছাড়বো না। কথাটা বলে দুইটা পিস্তল নিয়ে বের হয়ে যাবে তখনই। বস, ড্যানি মারা গেছে। কথাটা শুনে দাঁড়িয়ে যায়। তারপর এক এক করে সবটা শুনতে থাকে লোকেদের কাছ থেকে। এরপর রহিমের লাশ দাফন করা হয়। এখন কি করবেন? রহিম আঙ্কেল নেই, কি যে করব ভেবে পাচ্ছি না। একটা কাজ করলেই তো পারেন। কি কাজ? আপনি এখন বস হয়ে যান। তাছাড়া আগের বসে তো আপনাকে বস করতে চেয়েছিল। কিন্তু সবাই কি তা মানবে? কি যে বলেন না, সবাই মেনে নেবে। এ নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। ঠিক আছে। এরপর থেকে আকাশ ওর মাফিয়ার জগৎটাকে আরো বড় করতে থাকে। আগে যেখানে 100 জন ছিল, বর্তমানে সেখানে 300 জন লোক কাজ করে, তাও কয়েকটা রাজ্য মিলে। কিছুদিন পরে এরাও সুস্থ হয়ে যায়। মানে রহিম মারা যাওয়ার ঠিক 1 মাস পরে এরা এখন পুরোপুরি সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে, আচ্ছা মা, আমাকে এখানে কে এনেছে? কোথায় কে এনেছো? এই যে আমি অ্যাক্সিডেন্ট করার পর তো আর তেমন কিছু মনে নেই আমার। তোকে একটা ছেলে বাঁচিয়েছে। কোন ছেলে আম্মু? আমার পরিচিত কেউ? আমাদের পরিচিত না। তাহলে আম্মু? এরার মা সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, কি বলছো আম্মু? একটা ছেলের সাথে তারই বাড়িতে আমি 4টা দিন ছিলাম। তুই এত অবাক হচ্ছিস কেন? অবাক হব না কি করব? ওই ছেলে তো তাহলে আমার সর্বনাশ করে ফেলেছে, তাই না? এগুলো কিছুই হয়নি। তুমি কি করে জানো? তোকে এত কিছু ভাবতে হবে না। আচ্ছা, ছেলেটা দেখতে কেমন? কোনো ছবি আছে কি? যেদিন তোকে বাসায় নিয়ে আসে সেদিনের ভিডিও আছে, ওই ভিডিও দেখলে বুঝতে পারবি। তাহলে চলো ভিডিও দেখে আসি। ওরা সার্ভার রুমে আসে। ওখানে এসে ভিডিও দেখতে থাকে। এরা আকাশে কিছু ছবিও তুলে রাখে, যেন পরে আবার ভুলে না যায়। ছেলেটি তো দেখতে খারাপ না। ঠিক বলেছিস, দেখতে খারাপ না, লম্বা আছে, ভারীও ঠিক আছে। কি বলো? কতটুকু লম্বা? আমার থেকেও কি বেশি? তুই তো 5 ফুট 5 ইঞ্চি, আর ওই ছেলে তোর থেকে আরো 6 ফুট 7 ইঞ্চি হবে। তাহলে তো সবই ঠিক আছে। তা এখন থেকে তাহলে ভার্সিটিতে যাওয়া শুরু করে দে। ঠিক আছে আম্মু। ওদের কাহিনী তো শুনলেন, এইদিকে কি হচ্ছে তা জেনে আসি। হঠাৎ আসিফ কল দেয়। কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, তা তোর কি খবর বল? হঠাৎ এতদিন পরে আমার কথা মনে পড়লো। আমার তো তাও মনে পড়েছে, তোর তো সে সময়টুকুও নেই।
কি করব, অনেক ব্যস্ত থাকি তো। তোর আবার কিসের ব্যস্ততা শুনি? আচ্ছা, তোকে এইসব বিষয়ে জানতে হবে না। তো কি খবর বল? ভালো না রে। কেন, কি হয়েছে? কে আবার কি বলেছে? ভার্সিটিতে একটা ঝামেলা হয়েছে। কিরকম ঝামেলা? আমাদের এমপির ছেলেকে তো চিনিস তুই। ও কি করেছে? 2 দিন আগে ভার্সিটিতে ও একটা মেয়ের সাথে খারাপভাবে টাচ করে এবং কি রুমেও নিয়ে যেতে চেয়েছিল। তারপর কি হলো? আমি মেয়েটিকে বাঁচিয়েছি। এরপর থেকেও আমার পিছনে লেগেছে। বিষয়টা আমার বাবাকে বল। আঙ্কেলকে সবই বলেছি। আঙ্কেল এমপির সাথে কথাও বলেছে, কিন্তু ওর ছেলে কোনোভাবেই শুনতে রাজি হচ্ছে না। বুঝতে পেরেছি, তাহলে সব নষ্টে ওরই ছেলে। এখন আমি তোর কাছে এসে কয়েকটা দিন থাকতে চাই। আচ্ছা, তোকে এখানে আসতে হবে না। কি বলছিস? ও আমাকে পেলে মেরেই ফেলবে। পুরো কথাটা তো শুনবি। ঠিক আছে, বল, শুনতেছি। আমি নিজে এখানে এসে এমপির ছেলেকে একটা শিক্ষা দিয়ে যাব। কিন্তু তুই পারবি তো? আমি কালকেই রওনা দিব, স্টেশনে এসে অপেক্ষা করিস। ঠিক আছে। আকাশ ওর লোকেদের জানাতে থাকে কয়েকটা দিনের জন্য এই রাজ্যের বাহিরে যাবে। কি জন্য যাবে তা বলেনি, সেজন্য একজনের কাছে দায়িত্ব দিয়ে গেল। আমি তাহলে কাল বের হব, তোরাও সাবধানে থাকিস। কোনো কিছু দরকার পড়লে আমাকে জানাবি। আমি যেখানে যাচ্ছি ওখানে আমাদের 50 জন লোক আছে, ওদের জানিয়ে দিবি আমি যে ওখানে যাচ্ছি। ঠিক আছে বস, আমি জানিয়ে দিচ্ছি। ঠিক আছে। পরের দিন আকাশ রওনা দেয় ওর বাড়ির দিকে। অন্যদিকে ইরাও রওনা দেয় আকাশ যেখানে থাকে সেখানে। এক কথায় আকাশদের বাড়িতে, কেননা ইরার বাবা আর আকাশের বাবা বন্ধু, সেজন্য ইরা ওখানে যাবে। তাই রেল স্টেশনে এসে অপেক্ষা করে। কিছু সময়ের পরে ট্রেন আসে আর দুজনই উঠে পড়ে, কিন্তু ইরা আর আকাশের একই কেবিনে সিট পড়েছে। কেবিনে দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। চিনতে পেরেছেন আমাকে? আপনি কি চিনতে পেরেছেন আমাকে? বাবা মা আপনার ছবি দেখালো, সাথে এটাও বলেছে আপনি যে আমার জীবন বাঁচিয়েছেন, সেটাও আমাকে বলল। ও আচ্ছা, তাই বলুন। তা আপনি এরপর আর দেখা করতে আসেননি কেন? আপনি তো নিজের বাবা মার কাছে আছেন, সেজন্য আমি আর আসিনি। তাই বলে মাঝে মাঝে দেখার জন্য তো আসতেই পারতেন। কাজের অনেক চাপ, তার উপর আমি আসলে কে কি বলবো তা শুনলে তো সমস্যা, বুঝতেই তো পারছেন। থাক, আর বলতে হবে না। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন? কিরকম সত্যি কথা? আমি যখন আপনার বাসায় ছিলাম তখন আমাদের মধ্যে কিছু হয়নি তো? কিছু বলতে? তখন এরা আকাশের কানে কানে কিছু কথা বলে, সেগুলো শোনার পরে। আরে ওইরকম কিছু হয়নি কিন্তু। কিন্তু কি বলেন? এবার আকাশও কিছু কথা ইরাকে বলে, যা শুনে ইরা লজ্জায় মুখে হাত দিয়ে দেয়। বলতে চাইনি, তাও আপনার জোড়াজোড়িতে বলে দিতে হয়েছে। তাই বলে? এছাড়া কোনো উপায় যে ছিল না। আচ্ছা, এই বিষয় বাদ দিলাম, তা আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছি আঙ্কেলের বাসায়। আচ্ছা, আপনি করে না বলে তুমি করে বললে খুশি হব। ঠিক আছে, তা এখন তো সুস্থ আছো? এখন পুরোপুরি সুস্থ আছি। তাহলে তো ভালো। সত্যি আপনার জন্য আমি আবার নতুন করে বাঁচতে পেরেছি। সবই মহান আল্লাহ তাআলার দোয়ায়। আমাকে হয়তো পাঠিয়েছে আপনাকে বাঁচানোর জন্য। সত্যি তোমার উপরে আমি চিরঋণী হয়ে থাকলাম। তা তুমি কোথায় যাচ্ছ? আমার বাড়িতে যাচ্ছি। বাহ, তোমার বাড়ি তাহলে ওই দিকে? হ্যাঁ বন্ধু, একটা বিপদে পড়েছে তো, সেজন্য ওকে সাহায্য করার জন্য আসা। আমি এসেছি কয়েকটা দিন বেড়াবো, তবে আমি 10 বছর পরে যাচ্ছি ওনাদের বাসায়। এতগুলো বছর পরে যাচ্ছ ওনাদের বাসায়? রাস্তাঘাট চিনবে কি করে? আঙ্কেল আন্টি আসবে আমাকে নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে তো ভালোই। এরপর ওরা পুরো ট্রেনে কথা বলতে বলতে চলে আসে। 4 ঘন্টা পরে ট্রেন একটা স্টেশনে এসে থামে। তুমি বসো, আমি কিছু খাবার নিয়ে আসতেছি। আমিও যাব সাথে। চিন্তা করো না, খাবারের সাথে কিছু মিশিয়ে দেব না। আরে ওইসব নিয়ে ভাবছি না। যে মানুষটা 4টা দিন তার বাসায় থাকার পরেও কোনো ক্ষতি করেনি, সেখানে এখানে কি করবে? আসলে 4 ঘন্টার হাত পা একটু ধরে গেছে, নেমে একটু হাঁটলে ভালো লাগবে, সেই জন্যই বললাম। তাহলে ব্যাগ নিয়ে নাও।
পরে নয়তো চুরি হয়ে যাবে। ঠিক আছে। ওরা নেমে কিছু খাবার কিনে নেয়। তখন কিছু ছেলে ইরাকে একা পেয়ে টিজ করতেছে। আসলে আকাশ খাবার ইরার হাতে দিয়ে পানি আনতে যায়। সেই ফাঁকে ছেলেরা এসে টিজ করতে থাকে। দূর থেকে আকাশ দেখতেছে, ইরা তো ঘাবড়ে যায়। তখন ইরাকে ইশারা দিয়ে একটু চুপ থাকতে বলে। ইরার ভয় অনেকটা কমে যায়। ওখানে আসে। তুমি ভেতরে যাও, আমি ওদের দেখতেছি। ওই হিরো, এখানে আমরা 5 জন আছি। এই 5 জনের মধ্যে হিরিগুড়ি দেখাতে এসে প্রাণটা না চলে যায়। আমার তো ভয়ও করছে। তোর স্বামী হয় তাই না? চিন্তা করিস না, তোর সামনে তোর স্বামীকে মারবো, তারপর তোকে নিয়ে যাবো। আগে লড়াই করে হারিয়ে তো দেখা। ইরা, তুমি ভেতরে যাও। আমার মারামারি অনেক ভালো লাগে। তুমি ওদের মারো আর আমি দেখি। ওই, এ কি মারবে আমাদের? আমরা ওকে মারবো। বেশি বকবক না করে মারামারি কর, সময় হাতে নেই তেমন একটা। একে তো ভেবেছিলাম বাঁচিয়ে রাখবো, এখন তো দেখতেছি হাতটা ভেঙে দিতে হবে। ওই ধরে কে? ওরা আসে মারার জন্য, কিন্তু ওরা তো জানে না কার গায়ে ওরা হাত তুলতেছে। যে কিনা 300 মাফিয়ার একটা গ্যাং নিজেই কন্ট্রোল করে, তাকে এসেছে ছেলেরা মারতে। ওদের 2 মিনিটেই মাটিতে শুইয়ে দেয়। কিরে, তোরা তো 2 মিনিটও টিকতে পারলি না। তোকে আমি দেখে নেব। আগে নিজের দিকে তাকা, তারপর আমার কথা চিন্তা করিস। ততক্ষণে পুলিশ এসে আকাশকে ধরে। ইরা ওদের কাছে আসে। কি ব্যাপার, আপনি ওকে কেন গ্রেপ্তার করেছেন? এই মেয়ে বলে কি মারামারি করে ওই ছেলেগুলো এত ক্ষতি করলো, আর এই মেয়ে বলে কি না আমরা গ্রেফতার কেন করছি? দোষ তো ও করেনি। কে করেছে দোষ? তাকে তোর থেকে শিখতে হবে আমাকে। দেখেছেন কিভাবে কথা বলছে আপনার সাথে? অনেক সাহস দেখছি এই মেয়েটার, ঠিক ওর হাজবেন্ডের মতো। অফিসার, আপনি ভুল করছেন। ও আমার। আমি কোনো ভুল করিনি। আপনি ওকে থানায় নিয়ে আচ্ছা করে ধোলাই করতে থাকুন। অফিসার, কাজটা কিন্তু ভালো করছেন না। আমি যদি আমার বাবাকে বিষয়টা জানাই, তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না। ও তাই নাকি? দেখি কি করতে পারিস। থাক না ইরা, শুধু শুধু ঝামেলা করার কি দরকার? তোমাকে বিনা দোষে নিয়ে যাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? হুম। বাহ বাহ, স্বামীর জন্য দরদ দেখছি একেবারে উতলে পড়ছে। ভেবেছিলাম ছেলেটাকে নিব থানায়, এখন তো দেখছি মেয়েটিকেও নিতে হবে থানার মধ্যে। বাহ, এত সাহস আপনার! আমাদের থানায় নিবেন তাই না? কথাটা বলে মোবাইল বের করে। তারপর ওর বাবাকে কল দেয়। কল দিয়ে কথা বলতে থাকে। তারপর ফোন অফিসারের কাছে দেয়। কথা বলুন। কাকে কল দিয়েছিস? কথা বল, তারপর না হয় তাহলে বুঝতে পারবি। অফিসার কথা বলতে থাকে। কথা বলার পরে কাঁপা কাঁপা অবস্থায় ইরার হাতে মোবাইল দিয়ে পায়ের কাছে বসে যায়। ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি, প্লিজ আমার চাকরিটা খেয়ে দিবেন না। আগে ওকে ছাড়ুন। ওদের ছেড়ে দে। হাবিলদার ছেড়ে দেয়। এবার আকাশও এসে ইরার পাশে দাঁড়ায়। যদিও ওরা পুলিশ মাত্র 4 জন, ওদের সাথে আকাশ একাই পারবে মোকাবিলা করতে, কিন্তু ইরার জন্য চুপ করে আছে। তবে ইরা শেষ খেলাটা খেলেই দিল। আপনার বাবাকে বলে আমার চাকরিটা বাঁচিয়ে দিন ম্যাডাম। ওই ছেলেগুলোকে থানায় নিয়ে এমন মারবেন যেন 2 মাসও এরা হাঁটতে না পারে। মারবেন যখন ভিডিও করে আমার বাবাকে পাঠাবেন। এটা করলে কি আমার চাকরিটা বেঁচে যাবে? যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি ওদের। ওই ছেলেগুলোকে নিয়ে যায়। এরপর ওরা দুজনেই কেবিনে এসে বসে। তোমার তো দেখি অনেক সাহস। কমিশনারের মেয়ে বলে কথা, যদি এতটুকু সাহস না থাকে আমার, তাহলে তো টিকতে পারবো না, তাই না? আচ্ছা, এখন খাবারগুলো খেয়ে নেই। তোমার মোবাইল নাম্বারটা দাও। নাম্বার কেন? এখানে যখন এসেছি তখন দেখা তো করবই, নাম্বার না থাকলে তো দেখাই আর হবে না, তাই না? ঠিক আছে, নাও নাম্বার। তারপর নাম্বার দেয়। এরা সেভ করে। তবে কি নামে এসব করে সেটা এখন জানাটা গুরুত্ব না, পরে জানতে পারবেন। আরও 3 ঘন্টা পরে ওরা একসাথে নেমে যায়। আমি তাহলে ওই দিকে যাই। আঙ্কেল আন্টি চলে এসেছে আমাকে নেওয়ার জন্য, তুমিও চলো। আমি তো এইদিকে যাব, তুমি যাবে? ঠিক আছে, সাবধানে থেকো তুমি। থাকবো, তুমিও সাবধানে থেকো। এরা চলে আসে আকাশের বাবা মার কাছে। ওনারা দেখার পরে, মাশাল্লাহ, কত বড় হয়ে গেছো তুমি।
আপনিও কিন্তু সেই আগের মতোই আছেন। এই 10 বছরে আপনার বয়স বেড়েছে বলে তো মনে হয় না। এইদিকে তোমার আঙ্কেল বলতেছে আমি নাকি বুড়ি হয়ে যাচ্ছি। আমি কখন বললাম? আস্তে আস্তেই তো বললো। আপনারা দেখি বাবা মা মতো ঝগড়া করেন এই বয়সে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, কোনো অসুবিধে হয়নি। এখন চলো তাহলে। জি আঙ্কেল, চলুন। এরা তো এনাদের সাথে চলে যায়। ওইদিকে আকাশ বসে আছে। একটু পরে আসিফ ওখানে আসে। হইশালা, এতক্ষণ লাগে আসতে? আমাকে কত কিভাবে লুকে আসতে হয় তা আমিই জানি। আচ্ছা, এখন তোকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় যাবি এখন? আগে চল, তারপর জানতে পারবি। আসিফকে নিয়ে একটা জায়গায় আসে। তবে আসিফ অনেকটা ভয়ে আছে, কেননা এখানে মাফিয়ার লোকেরা থাকে বেশি। ভাই, আমার ওইদিকে সব মাফিয়ার লোক। সেই জন্য তো যাচ্ছি ওইদিকে। তুই কি আমাকে বাঁচানোর জন্য এনেছিস নাকি মারার জন্য? তুই চুপ করে থাকতে পারিস না? ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর তুই বলছিস? ভিতরে যাওয়ার পরে পুরো শরীর গরম করার ব্যবস্থা করে দিব। এখন চল। কিছুটা পথ এসে একটা গেট দেখতে পাই। তারপর ওই গেটের সামনে এসে দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে 5 জন লোক বসে আছে। ওই কি চাই তোর? আমার যা চাই তা কি তুই দিতে পারবি? কি বলতে চাস তুই? তোর বসকে বল একে এসেছে। সেটা আবার কে? তোর বসকে বল, তাহলে সে বুঝে যাবে। বন্ধু চল এখান থেকে, নয়তো এরা আমাদের মেরে ফেলবে। নয়তো তুই চুপচাপ ভাবে দাঁড়িয়ে থাক। আচ্ছা, থাকতেছি। কিছুক্ষণ পরে ওদের বস ফুলের মালা নিয়ে দৌড়ে গেটের সামনে আসে। ওই গেট খুল তাড়াতাড়ি করে। ওরা গেট খুলে দেয়। আশিক এসে মালা পরিয়ে দেয়। তারপর ভিতরে নিয়ে এসে সবার সাথে আকাশের পরিচয় করিয়ে দেয়। সবাই তো অবাক হয় পরিচয় শুনে, কেননা এত বড় গ্যাং যে চালায়। সত্যি বস, আপনাকে দেখতে পারবো তাও আবার আমরা কখনো কল্পনাও করিনি। আমি এখানে এসেছি একটা কাজে। কি কাজ আমাকে বললেই তো আমি করে দিতাম। ও আমার বন্ধু আসিফ, ও তোমাদের সাথে এখানেই থাকবে কয়েকটা দিন। সেজন্য ওর যেন কোনো ক্ষতি না হয় সেদিকে তোমরা খেয়াল রাখবে। আপনার বন্ধু মানে আমাদের গেস্ট, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা ওনার পুরো নিরাপত্তার দায়িত্ব নিলাম। আসিফ, তাহলে তো আর ভয় নেই তোর। এবার এমপি ছেলের একটু খবর নিব আমি। আপনারা রুমে এসে বিশ্রাম করুন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, চল আসিফ। ওরা রুমে যায়। আশিকও সবটাই ব্যবস্থা করতে থাকে। ওইদিকে ইরাও চলে আসে বাসায়। তুমি রুমে এসে রেস্ট নাও। আন্টি, রুমটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে 2 নম্বর রুমের পরেরটা। ইরা তো চলে আসে ওখানে। তবে ভুল করে চলে এসেছে আকাশের রুমে। রুমটা গুছানোই ছিল, কিন্তু ওই রুমে আকাশের কোনো কিছুই আর ছিল না। সেজন্য শুয়ে পড়ে। সন্ধ্যার সময় খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা। কি ব্যাপার, এত তাড়াতাড়ি তুমি নিচে নেমে এলে? আমি তো 8টার দিকেই প্রতিদিন ঘুম থেকে উঠি। এটা অবশ্য ভালো কথা। আন্টি, একটা কথা বলার ছিল। বলো কি কথা? আকাশকে যে দেখছি না। কথাটা শুনে আকাশের মা একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। ওনার এমন অদ্ভুত আচরণে এরা কিছু একটা ঠিকই আন্দাজ করতে পেরেছে। কি হলো আন্টি, চুপ করে আছেন যে? আকাশ এখানে থাকে না। থাকে না মানে? তাহলে কি পড়াশোনা করতে দেশের বাইরে গেল? তেমন কিছুই না। তাহলে কোথায় গেছে? ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাড়িয়ে দেওয়া হয়েছে মানে? আমি ঠিক বুঝলাম না আন্টি। সে অনেক কাহিনী, তাও 3 বছর আগের। তো বলুন আমাকে। সেসব কথা জেনে তোমার কাজে আসবে না, সেজন্য আমি মনে করি তোমার না জানাই ভালো হবে। তাও আমি শুনতে চাই। ছোটবেলায় কত খেলেছি ওর সাথে। ভেবেছিলাম এখানে এসে ওর সাথে ঘুরে বেড়াবো, কিন্তু সেগুলো তো কোনো কিছুই হবে না মনে হচ্ছে। একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা আন্টি? এরপর আকাশে মা ইরাকে সবটা বলতে থাকে। সবটা ভালোভাবে শুনতে থাকে। শুনে ইরার যা বোঝার সেটা বুঝে নেয়। আন্টি, আপনার কাছে আকাশের ছবি হবে কি? ওকে তো 10 বছর আগে দেখেছি। বর্তমানে কেমন দেখতে তা তো জানি না। সরাসরি যখন দেখা হবে না ওর সাথে, তখন ছবিতেই দেখি। এরপর ইরাকে আকাশে কিছু ছবি দেখায়। ইরা চিনতে পারে
কিছু বলতে যাবে তখনই চুপ হয়ে যায়। কেন চুপ হয়ে যায় তা একটু পরে জানতে পারবেন। নাস্তা করে উপরে চলে আসে। এটা কি করে সম্ভব আন্টি? যার ছবি দেখিয়েছে আর আমাকে যে বাঁচিয়েছে দুজন তো একই ব্যক্তি। এই জন্য ও তখন বলেছিল এখানে ওর বড় বাড়ি। কিন্তু যদি এটা আকাশ হয় তাহলে আমি শিওর ওই আরোহী মেয়েটা আকাশকে ফাঁসিয়েছে। নয়তো যেখানে আমাকে দিনের পর দিন ভোগ করার সুযোগ থাকার পরেও তার না করে আমার সেবা যত্ন করেছে, সেখানে ওই আরোহীর সাথে এরকম করবে? কখনো না। তা আমার বিশ্বাস হচ্ছে না কোনোভাবেই। কিন্তু ওই আরোহীকে যদি জিজ্ঞেস করি ও তো সত্যিটা বলবে না। যদি আকাশকে জিজ্ঞেস করি ও বুঝে যাবে আমি যে ওদের বাসায় আছি। উহ, কি করব আমি এখন? কোনো কিছুই তো মাথায় আসছে না। আচ্ছা, আম্মুকে একটা কল দেই। এই বলে ওর মাকে কল দেয়। কল দিয়ে কথা বলতে থাকে, সাথে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে কি বলিস? আকর্ষিত তাহলে ওনাদের ছেলে? হ্যাঁ আম্মু, কিন্তু কিন্তু কি বল? উনি আকাশের নামে যা বলল তা তো আমার বিশ্বাস হচ্ছে না। আমরা নিজেরই তো বিশ্বাস হচ্ছে না। এখন সত্যিটা কিভাবে খুঁজে বের করব? আমাকে একটা উপায় তো বলে দাও। তুই বরং আকাশের সাথে দেখা করে ওকে কৌশলে জিজ্ঞেস করতে থাক, তাহলে ওর কাছ থেকে সত্যিটা জানতে পারবি। বুঝে যাবে না তো? কোনো কিছু বুঝবে না। তুই এত চিন্তা করছিস কেন? ঠিক আছে আম্মু। ওদের কথাবার্তা তো শুনলেন। এইদিকে আকাশ কি করে তা দেখে আসি। সকালে আসি নাস্তা থেকে শুরু করে সব কিছু নিয়ে আসে। সে সেগুলো খাওয়া হলে আশিক, তুমি আমার সাথে চলো। কোথায় যেতে হবে আমাদের? এমপির বাসায়। সাথে করে কয়েকজন লোক নিয়ে নিই তাহলে। নাও। আশিক, আমি তাহলে কথা বলে আসি, তুই বরং এখানে থাক। সাবধানে থাকিস তুই। চিন্তা করিস না তুই। আশিককে নিয়ে চলে আসে এমপির বাসায়। এমপি আশিককে চিনল, আকাশকে চিনতে পারেনি। কি ব্যাপার আসিফ সাহেব, তুমি এখানে? আমার বস আপনার সাথে কথা বলতে এসেছে। কি বলো? আমি তো জানতাম তুমি সবার বস। এখন দেখি তোমার উপরেও বস আছে। কাজের কথায় আসি। ঠিক আছে, বলো। বস, আপনি তাহলে কথা ছেড়ে নিন। আপনার ছেলেকে এখানে ডেকে আনুন। ও কেন এখানে আসবে? ওর সাথে আমার কথা আছে। কি কথা? ওকে আগে ডেকে আনুন, তারপর বলতেছি। এমপি ওর ছেলেকে ডেকে নিয়ে আসে। বাবা, আমাকে ডেকেছো? বসো এখানে। কি হয়েছে বাবা? ওর সাথে কথা বলো। কে তুই? আর তোর সাথে কি কথা? আসিফকে চিনিস? ওকে তো আমি খুঁজতেছি। তোকে সোজা একটা কথা বলি, যদি তুই আসিফের কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। তোর সাহস দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। আমার এই বাসায় থেকে তুই আমাকে মারার হুমকি দিচ্ছিস? বেশি কথা বললে তোরই বাড়িতে তোকে মেরে চলে যাব। আশিক ভাই, আপনি কিছু বলছেন না কেন? উনি আমাদের বস, ওনার মুখের উপর কথা বলার কোনো সাহস নেই আমার। তাহলে ঘটনা এখানে? তা ওই ছেলের জন্য এত বড় একজন মাফি এসেছে আমাকে এই কথাগুলো বলতে? দেখ, যদি নিজের প্রাণটা তোর জন্য দামি হয় তাহলে আসিফের কোনো ক্ষতি করার থেকে বিরত থাকবি। যদি তা না করিস তাহলে আমি তোকে কখন কোন দিক দিয়ে মেরে ফেলবো তা তুই নিজেও বুঝতে পারবি না। এখন তো তোর কথা আমি শুনবো না। ওই আসিফকে আমি মেরেই শান্ত হব। এমপি সাহেব, ছেলেকে বুঝান, একটা মাত্র ছেলে আপনার। যদি মারা যায় তাহলে তো আপনার আর কিছুর করার থাকবে না। চলি তাহলে। কাল থেকে আসিফ বাইরে বের হবে। যদি ওর দিকে কেউ হাতও বাড়ায় তাহলে মনে রাখবেন আপনার ছেলের ওই দিনই হবে শেষ দিন। আচ্ছা। আশিককে নিয়ে বের হয়ে আসে। তখন এমপি তার ছেলেকে বোঝাতে থাকে। কেন শুধু শুধু ঝামেলা করছিস? তাই বলে ছেড়ে দেবো? হবে, নয়তো ওরা তোকে মেরে ফেলবে। তুমি এমপি হয়ে ওদের ভয় পাও? পুলিশ পাঠালেই তো ওদের কাজ শেষ করে দেবে। পুলিশ ওখানে পাঠাতে হবে কম করে 100-র উপরে, কেননা 100 জন আছে ওখানে। যদি ওখান থেকে 10 জনও বেঁচে যায় ওরা আমাকে মেরে ফেলবে, তাহলে তো সবই শেষ। বুঝতে পেরেছি। এই জন্য বললাম, শুধু শুধু একটা ছেলের জন্য কেন আমরা ঝুঁকি নিব বল? ঠিক আছে। আস্থানায় চলে আসে। এসে আসিফকে সবটা বলে। দোস্ত, যদি ওরা... চিন্তা করিস না,
তোর আশেপাশে লোক থাকবে, যদি কোনো কিছু হয় ওরা তোকে সামলে রাখবে। ঠিক আছে, তবে তুই ওর আশেপাশে থাকিস। থাকবো। পরদিন আসিফ ভার্সিটিতে আসে, তখন এমপি ছেলের সাথে দেখা হয়। তখন আসিফ তো ভয়ে আছে। আমার দিকে যেভাবে তাকিয়ে আছে, না জানি কখন মেরে ফেলে। বাবার জন্য ওকে ছেড়ে দিতে হয়েছে, নয়তো ওকে এখানেই মেরে ফেলতাম। আসিফ ওর মতো করে ক্লাসে চলে যায়। কিছুক্ষণ পরে ইরা আকাশকে কল দেয়। কল দিয়ে ওই ভার্সিটিতে আসতে বলে যেখানে আসিফ পড়তো, আর আকাশও একটা সময় পড়তো এখানে। কিছুক্ষণ পরে আসে ওখানে। এখানে কেন ডেকেছো? আমি তো এখানে তেমন কিছু চিনি না, ধারে এই ভার্সিটি আছে, তাই ভাবলাম এখানে দেখা করি। তো বলো, কি বলার জন্য এসেছো? আচ্ছা, তুমি এখানে কার বাসায় উঠেছো? বন্ধুর বাসায়। তুমি না বললে তোমার নিজের বাসা আছে এখানে? আছে তো। তাহলে বন্ধুর বাসায় কেন? এমনিতে বন্ধুর সাথে দেখা হয়নি, তাই ওর সাথে দেখা করতে আসলাম। ক্ষুধা লেগেছে, কিছু খেতে হবে। ঠিক আছে বসো, আমি খাবার আনছি ক্যান্টিন থেকে। তুমি কি করে জানো ওইদিকে ক্যান্টিন আছে? ওই যে সামনে লেখাই তো আছে। ঠিক আছে, যাও তাহলে। আকাশ যায়, ইরা অপেক্ষা করতে থাকে। তখন এমপি ছেলে ইরাকে দেখতে পায়। বাহ, এরকম একটা টানা কাটা পরি এখানে কি করে? গিয়ে একটু দেখে আসি তো। এ বলে ইরার কাছে আসে। এসে ইরার পাশে বসে পড়ে। এরকম অভদ্রের মতো বলা নেই কথা নেই পাশে বসে গেলেন? এটা আমার ভার্সিটি, আমার বাবা এখানকার এমপি। তো কি হয়েছে? কি হয়েছে মানে? যদি আমারই পারমিশন লাগে বসতে, তাহলে সাধারণ মানুষ কীভাবে বসবে? আচ্ছা, সেসব কথা বাদ দিলাম, তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। আমি এখানে নতুন বেড়াতে এসেছি। বাহ, তাহলে তো জমে যাবে। কি জমে যাবে? তেমন কোনো কিছুই না, চলো এখান থেকে। কোথায় যাওয়ার জন্য বলছেন? ভার্সিটির পিছনে একটা গাছ আছে, ওই গাছের নিচে বসে গল্প করব। আমি কি আপনাকে চিনি? আমাদের তো মাত্র কথা শুরু হলো। তাহলে আমি আপনার সাথে ওইদিকে কেন যাব বলতে পারেন? আমার নাম। বাকিটা বলার আগেই দেখে আকাশও ওই দিকে আসতেছে, সেজন্য ছেলেটি চুপ হয়ে যায়। ওকে ইরার পাশে দাঁড়াতে দেখে। ইরা ওই ছেলে? জানি না, কোথা থেকে এসেই কথা বলা শুরু করে দিয়েছে। কিরে, তুই কি কখনো ভালো হবি না? তুমি কি ওকে চেনো? এখানকার এমপি ছেলে, কাজে কর্মে একদম খারাপ, মানে যেখানে সুন্দরী মেয়ে পায় সেখানে এসে হাত বাড়ায়। এই কারণে আমাকে। তোমাকে কিছু করেছে? করার সুযোগ পাইনি। তুই কি কখনো ভালো হবি না? তুই সবসময় আমার পাকা ধানে ময়দার জন্য উঠে পড়ে লাগিস কেন বলতো? তোর স্বভাব যদি খারাপ হয় তাহলে তো আমার কিছু করার নেই। আর তুই কি হয়েছিস? বারবার তুই বলবি আর আমি বারবার সরে যাব। আকাশ, তুমি কি ওকে চেনো? তোমাকে তো বলেছিলাম আমার বন্ধুর বাসায় এসেছি, ও আমার বন্ধুকে মারতে চায়, সেজন্য আমার এখানে আসা, যেন ওকে একটা শিক্ষা দিতে পারি। কিন্তু ও তো এমপির ছেলে। এমপির ছেলে হোক আর মন্ত্রীর ছেলে হোক, এতে আমার কোনো কিছুই যায় আসে না। তুই কিন্তু কাজটা মোটেও ভালো করিস না। ভালো না খারাপ তা তো জানি না, তবে তুই বেশি কথা বললে তোকে আমি এখানেই মারা শুরু করব। বুঝেছি, তোর একটা ব্যবস্থা করতে হবে। এমপি ছেলে ওর বন্ধুদের ডেকে আনে। ওরা আকাশের সাথে মারামারি করতে থাকে। বাকিরা তাকিয়ে দেখতে থাকে। ওদের অনেক সহজে হারিয়ে দেয়। এবার এমপি ছেলের পালা। আগেই তোকে বলেছি, কিন্তু তুই কোনো কথাই আমার শুনিসনি। এখন তোর কি ব্যবস্থা করতেছি তা তুই নিজের চোখে দেখে নে। এই বলে এমপি ছেলেকে মারতে থাকে। ততক্ষণে ওখানে আসিফও চলে আসে। আসিফ এসে আকাশকে থামে, নয়তো একটা কেলেঙ্কারি হয়ে যেত। ছেড়ে দে ওকে, নয়তো মরে যাবে। ওকে এত করে বোঝানোর পরেও যদি বুঝতে না চায় তাহলে আর কি করব বলতো? যা হওয়ার হয়েছে, ছেড়ে দে এখন। আর উনি কে? আমি আপনার ভাবি হই। আকাশ, কি বলে উনি? আরে ফান করতেছে। তুই বল। আকাশ এবার আসিফকে বলে সবটা। সেগুলো শোনার পরে ঘটনা তাহলে এই জায়গায়? হ্যাঁ, এখন চল। এরা তো বের হয়ে যায়। কিছু ছেলে এমপি ছেলে আর ওর বন্ধুদের নিয়ে হসপিটালে চলে যায়। এদিকে ওরা তিনজন আড্ডা দিতে থাকে একসাথে।
অনেকক্ষণ আড্ডা দিয়ে ইরা চলে যায় আর আকাশ আসিফ চলে আসে আস্তানায়। বন্ধু, এবার এমপি যদি কোনো সমস্যা করে? তাহলে ওদের বাবা ছেলেকে মেরে তারপর আমি এখান থেকে যাব। কিন্তু তুই এসব কেন করবি? সব কিছু তোকে জানতে হবে না, তুই শুধু এতটুকু জেনে রাখ, আমি কোনো সাধারণ ছেলে না এখন। আচ্ছা, তোকে আমার সাথে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? যেখানে আমি থাকি সেখানে তোকে নিয়ে যাব। ঠিক আছে। এমপি ছেলেকে মেরেছে তা শোনার পরে সে তার লোকেদের দিয়ে আশিকের আস্তানায় হামলা করে, কিন্তু এমপি লোক কম থাকায় ওরা সবাই ওখানেই মারা যায়। এত বড় সাহস কার হতে পারে? বস, আমি নিজেও জানি না। আচ্ছা, এমপির কাজ নয় তো এটা। বন্ধু, হতেও পারে। আচ্ছা, ওদের পকেট চেক করলে কিছু একটা তো জানতে পারবো। দেখ তো কিছু পাস কিনা। ওরা সবটা দেখতে থাকে, দেখে সবার কাছে কার্ড আছে। কার্ড দেখে বুঝতে আর বাকি রইল না। এটা তো এমপির। ওর ছেলেকে মেরেছি বলে আমার উপরে প্রতিশোধ নিতে চাইছে, তাই না? ঠিক আছে, ওকে মজা বোঝাবো আমি। আশিক। জি ভাই, বলুন। 50 জন লোক রেডি করো, আজকেই ওই এমপির খেলা শেষ করব। বন্ধু, মাথা গরম করিস না। এমপি এদিকে আর ছেলে আরেক দিকে। তাহলে ওর ছেলেকে নিয়ে বাসায় যাক, তারপর আমি আক্রমণ করব। ঠিক আছে। এইদিকে এমপি ওর ছেলের কাছে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, বাবা, তুমি এত কম লোক পাঠিয়ে ওদের তো মারতে পারবে না। চিন্তা করিস না, ওরা কাজ শেষ করেই আসবে। এভাবে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু যাদের পাঠিয়েছে ওরা কেউ তো ফিরে আসছে না। সেজন্য ওরা তো এখনো ফিরে এলো না। তাহলে ওরা কেউ বেঁচে নেই? তাহলে তো ওদের লোক আমাদের মেরে ফেলবে। আমাদের তাহলে পালাতে হবে। সকালে তোকে নিয়ে বাসায় যাব, এরপর আমরা পালাবো। ঠিক আছে আপু। এদিকে আকাশ খোঁজ পায় এমপি আর ওর ছেলে হসপিটালে আছে। সেজন্য আশিক, আশিক, 20 জন লোক রেডি করো, হসপিটালে ওদের বাবা ছেলের খেলা শেষ করব। ঠিক আছে ভাই। ওরা বেরিয়ে পড়ে হসপিটালের দিকে। মোটামুটি সব দিকে লোক যারা বাধা দিয়েছে তাদের মেরে ফেলা হয়েছে। গুলির শব্দ সব দিক দিয়ে ছড়িয়ে পড়ছে। কিসের শব্দ এটা? বাবা, কেউ কি আক্রমণ করেছে? তোরা দাঁড়িয়ে আছিস কেন? বাইরে এসে দেখ কারা এরকম করতেছে। বাইরে লোকেরা আসে, যারা যারা এসেছে সবাই মারা পড়েছে। এবার ভিতরে চলে আসে আকাশ। এ কি তুই? আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিলি, তা কি ভুলে গেলি? আমি তো কোনো পাঠাইনি। আমার বাবা তো লোক পাঠায়নি। তাহলে তো ওরা মিথ্যা বলেছিল। বললেও বলতে পারে। তোদের বাবা ছেলেকে অনেক বোঝানোর পরেও যখন কোনো কাজ হয়নি, তখন তোদের বাঁচিয়ে রাখবো কেন? প্লিজ আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো এরকম ভুল করব না। তোদের যদি এখন ছেড়ে দেই, তোরা এই ভুল আবারও করবি। ভাই, ওদের কি মেরে ফেলবো? মেরে ফেলো। আশিক ওদের দুজনকে মেরে ফেলে। হসপিটালের ভিতরে মারা হয়ে গেলে চলে আসে ওখান থেকে। ভাই, এবার তো পুলিশ আমাদের ছাড়বে না। পুলিশ আমাদের কাছে পর্যন্ত আসতেই তো পারবে না। এখন কি করবেন? আস্তানায় চলো, আমি এখানে আরো 2 দিন থেকে চলে যাব। আপনি পরিস্থিতি একটু শান্ত করে তারপর না হয় যেতে পারেন। ঠিক আছে, তাই করব। রাত 12টায় হসপিটালে পুলিশ আর নেতার অভাব নেই। তার নিজেরাও জানে না কিভাবে খুন করা হলো, কেননা কোনো প্রকার প্রমাণ সেখানে রাখিনি। আচ্ছা, এমপির ছেলে যে ছেলে মেরেছে সে এই কাজ করেনি। কি বলেন স্যার? ওই ছেলেটি কিভাবে এরকম করবে? তাহলে কিভাবে কি হলো? স্যার, একটা কথা বলি, যদি ওই ছেলেটাকে মারতেই হতো তাহলে তো ভার্সিটিটাই মেরে ফেলতো। এটা অবশ্যই তুই ঠিক করেছিস। তাহলে এখন কি করবেন স্যার? কি করবে সেটাই তো ভাবছি। কিভাবে এই কেসের সমাধান করব সেটা তো কোনোভাবে মাথায় আসছে না। তাছাড়া উনি একজন মন্ত্রী, ওনাকে সরিয়ে দেওয়ার জন্য অনেক নেতা থেকে শুরু করে আর অনেক লোকেই এর সাথে জড়িত থাকবে। ধ্যাত, কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছি না। 2টা দিন কেটে যায়, কোনোভাবে পুলিশ কোনো কিছু নিয়ে কিছুই বলছে না। সেজন্য পরিস্থিতি তো নর্মাল, তাহলে এখন যাই আমরা। জি বস, আসুন তাহলে। আসিফ, তুই বরং এদের সাথেই এখানে থেকে যা। তাহলে তো ভালোই হয়। চলি তাহলে।
ওখান থেকে বের হয়। কিছুক্ষণের মধ্যে ইরাও চলে আসে রেল স্টেশনের মধ্যে। দুজনে আবারও আলাদা একটা কেবিন নেয়। আসতে কোনো অসুবিধা হয়নি তো? তেমন কোনো অসুবিধে হয়নি। তোমার হাতে ফুল আর রিং, কাউকে প্রপোজ করবে নাকি? ইচ্ছে তো আছে, কিন্তু সে রাজি হবে কিনা এটাই ভেবে পাচ্ছি না। কি বলো? তোমার মতো মেয়ের ভালোবাসা যে ছেলে ফিরিয়ে দিবে, সে ছেলের মতো বোকা আর হাতারাম ছেলে তো এই পৃথিবীতেই থাকার কোনো প্রশ্নই ওঠে না। সত্যি বলছো? আমি যাকে প্রপোজ করব সে রাজি হয়ে যাবে? 100% হবে। যদি সে ছেলে রাজি না হয় আমাকে বলবে, আমি নিজ দায়িত্বে সে ছেলেকে রাজি করাবো। কি বলো? তাহলে তো ব্যাপারটা আরো সহজ হয়ে যায়। তুমি শুধু আগে প্রপোজ করে দেখো, রাজি না হলে আমি তো আছি। ইরা এবার আকাশের হাতে ফুল আর আঙ্গুলে একটা রিং পরায়, সাথে আরেকটা রিং দেয় আকাশের হাতে, সাথে ইশারা করে ওটা ইরার আঙ্গুলে পরিয়ে দিতে হবে। আকাশ তো কোনো কিছু বুঝতে পারেনি, না বুঝে পরিয়ে দেয়। আই লাভ ইউ আকাশ, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা কি হলো? তুমি দেখি। ঠিক ধরেছো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর বাসায় ফিরেই আমি তোমাকে বাবা মার সামনে নিয়ে যাব। তারপর তোমার বাবা মা এসে আমাদের বিয়ে পড়িয়ে দিবে। আমার বাবা মা? আগে বলো, তুমি আমাকে ভালোবাসো? আমিও তোমাকে অনেক ভালোবাসি এরা, কিন্তু কখনো বলতে পারিনি। কারণ বললে তুমি হয়তো ভাববে তোমার জীবন আমি বাঁচিয়েছি বলে তোমাকে বিয়ে করতে চেয়েছি। সেজন্য আমার আর কোনো কিছুই বলা হয়নি। কথাটা শুনে ইরা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। অনেকটা সময় এভাবে ওরা পার করে দেয়। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সেটা? এই যে মোবাইলে দেখো। কি আছে মোবাইলে? তুমি নিজেই দেখে নাও। তাহলে বন্ধুরা চলুন মোবাইলে কি ভিডিও আছে তা আমরা জেনে আসি। ভিডিওর মধ্যে আকাশের বাবা মা আর ইরা সাথে আরোহী বসে আছে আকাশের বাসায়। তখন আঙ্কেল আন্টি, আরোহীকে জিজ্ঞেস করুন তো ও আকাশের নামে কেন মিথ্যে অপবাদ দিয়েছে। আমি কখন মিথ্যে অপবাদ দিলাম? ইরা, ও কেন এমনটা করতে যাবে? আন্টি, আরোহী ইচ্ছে করে আকাশকে এইভাবে অপবাদ দিয়েছে। তুমি কি করে শিওর হচ্ছ? তারপর ইরা ওর অ্যাক্সিডেন্টের ঘটনা বলে, সাথে আকাশ কি কি করেছে ওর জন্য তাও বলে। ওনারা শুনে তো চোখের পানি ছেড়ে দেয়। আমার ছেলে তাহলে তোমাদের এখানে? জি আন্টি, এবং কি ও এই শহরে এসেছে আমারই সাথে। যদিও আমি আগে জানতাম না, আপনাদের বাসায় আসার পরে আকাশের ছবি দেখার পরে শিওর হলাম আমি। তাহলে ওকে কেন নিয়ে এলে না? আপনারা ওকে যে অপবাদ দিয়েছেন সে অপবাদের পরেও ও আসবে কি করে বলুন? ওগো, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও আমার কাছে। আচ্ছা, আগের আরোহী থেকে সব সত্যি কথা জানি। আরোহী সত্যি করে বলো। আঙ্কেল, এই মেয়ে মিথ্যে বলছে। আঙ্কেল, আমি শিওর ও কোনো একটা স্বার্থে এরকমটা করেছে। তুই কি বলবি? বিশ্বাস করুন আঙ্কেল, আমি কিচ্ছু করিনি। তাহলে আমি আকাশকে কল দিয়ে জেনে নিচ্ছি ব্যাপারটা আসলে কি। তুমি আকাশকে কি করে চেনো? আমি কি করে চিনি তা বড় কথা না, বড় কথা হলো তোর জন্য আকাশ এতগুলো বছর ওর পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। সেই জন্য সত্যিটা বল। আসলে আঙ্কেল আন্টি, ওই দিন আকাশের কোনো দোষ ছিল না। আমি ইচ্ছে করে এরকমটা করেছি। আসলে আমি আকাশকে ভালোবাসি আর ওকে পাওয়ার জন্যই এরকমটা করেছি। তুমি যখন আকাশকে ভালোবাসতে, তাহলে ও যখন রাজি হয়নি তখন আমাদের জানাতে পারতে। আপনাদের জানালেও রাজি হতো না। রাজি কেন হতো না? আমি একটা ছেলের সাথে সম্পর্ক করেছিলাম, সেটা আকাশ জানে। সম্পর্ক সেটা থাকতেই পারে। আসলে ওই ছেলের সাথে আমি শারীরিক সম্পর্ক করি, যা আকাশ জানে। শারীরিক সম্পর্ক করার 6 মাস পরেই ভুল বোঝাবুঝি হয়ে যায় আকাশের কারণে। সেজন্য আমাকে ছেড়ে দেয়। আকাশের কাছে ভুল বোঝাবুঝি কেন হবে? কারণ ও ভেবেছে আকাশের সাথে আমার সম্পর্ক আছে, সেজন্য ও আমাকে ছেড়ে চলে যায়। ব্যাপারটা আমি পরে আকাশকে জানাই। তারপর কি হয়েছে? আমি ওকে বলেছিলাম যে ওর জন্য যখন আমার বয়ফ্রেন্ড চলে গিয়েছে, হয়তো ওকে ফিরিয়ে দিতে হবে, নয়তো আকাশ নিজেই যেন আমাকে বিয়ে করে। তারপরে আকাশ রাজি হয়নি, আর সেই জন্য তুই ওইভাবে চেয়েছিলি একটা ঘটনা সাজাবে, তাহলে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করবে, তাই তো? তেমনই আমি ভেবেছিলাম। তুমি যদি আমার বন্ধুর মেয়ে না হতে, তাহলে আমি তোমাকে এখনই মেরে
পুঁতে ফেলতাম। আরোহী, তুমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তোমাকে যেন আমি কখনো এই বাড়িতে না দেখি। আন্টি, যা হওয়ার হয়েছে, ও বরং চলে যাক। আরোহী কাঁদতে কাঁদতে চলে যায়। আসলে ইরা আকাশের কথা বলে আরোহীকে এখানে ডেকে এনেছে। আরোহী যাওয়ার পরে ইরা, আকাশ যখন এখানে আছে তখন ওকে কল দিয়ে আসতে বলো এখানে। আকাশ তো চাইলেও আসবে না। আমি নিজে ওকে কল দিয়ে আসতে বলবো। না আন্টি, আপনারা ওকে যে কষ্ট দিয়েছেন, ওই কষ্ট যে আকাশ এখনো ভুলতে পারেনি। আচ্ছা, তুমি কি আকাশকে পছন্দ করো? জি আন্টি, কিন্তু ওকে এখনো সে কথাটা আমি বলতে পারিনি। তুমি একটু দাঁড়াও। আকাশে মা রুমে যায়, 2টা রিং নিয়ে আসে। একটা তোমার জন্য আর একটা আকাশের জন্য। এইগুলো দিয়ে আমি কি করব? যদি আকাশ তোমাকে পছন্দ করে তাহলে ওকে রিং পরিয়ে দাও। সাথে ওকেও বলবে তোমাকে রিং পরিয়ে দেওয়ার জন্য। তারপর আমি চাই তুমি ওকে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসো। আন্টি, আমি যথার্থ চেষ্টা করব। আজকে আমাদের টিকিট, আমাকে এবার যেতে হবে। সাবধানে যেও তাহলে। এরপর পরের কাহিনী তো আপনারা জানেন। ভিডিও দেখা শেষ হলে আকাশ আবারও জড়িয়ে ধরে ইরাকে, কেননা ইরা যে অনেক বড় উপকার করেছে আকাশের। আমি যে কথা দিয়ে এসেছি তোমাকে ওনাদের কাছে আমি ফিরিয়ে দিব। ওনাদের কাছে ফিরে যেতে এখনো অনেক দেরি আছে। ঠিক আছে, চলো এখন আমরা কিছুক্ষণ গল্প করি। গল্প করতে করতে চলে আসে ওদের শহরে। ইরাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আকাশও ওর বাসায় চলে যায়। ইরা বাসায় এসে অনেক খুশি। কিরে, তুই এত খুশি কেন? আঙ্কেল আন্টি আমাকে পছন্দ করেছে তাদের ছেলের জন্য। তুই না ওই ছেলেকে পছন্দ করিস? ওই ছেলেই তো আঙ্কেল আন্টি একমাত্র ছেলে। কি বলছিস তুই? ওই ছেলেই ওনাদের একমাত্র ছেলে? কে কার ছেলে? তোমরা দুজনেই বসো, আমি দুজনকেই একসাথে সবটা বলতেছি। দুজন বসে পড়ে, তারপর দুজনকে সবটা বলতে থাকে। সবটা শুনে ওনারাও অনেক বেশি অবাক হয়ে যায়। কি বলিস? এর ভিতরে তো কাহিনী হয়ে গেল। হ্যাঁ আব্বু, ওই মেয়ের কত সাহস হলে আকাশকে এরকম ভাবে ফাঁসায় বলো। তাহলে আকাশকে বাসায় নিয়ে আয়। আনবো আব্বু, সবে তো মাত্র সব ঠিক হলো। আঙ্কেল আন্টি কয়েকটা দিনের ভেতরে আমাদের এখানে আসবে, এসে আমার আর আকাশের বিয়ের তারিখ ঠিক করবে। কিন্তু কিন্তু কি? কোনো কিছু কি বাকি আছে? ওনারা আসার আগে আকাশের মনে ওর বাবা মায়ের জন্য যে ঘৃণা জন্মে আছে সেটাকে আগে শেষ করতে হবে। সেটা পারবি তো? আমাকে যে পারতেই হবে। এই দেখো আন্টি, আমাকে হীরের এই নেকলেস দিয়েছে। ওয়াও, অনেক সুন্দর, আর দাম হবে অনেক। পুরো 1.5 কোটি টাকার এই নেকলেস। কি বলিস, এত দাম? আরে শাহজাহান, টাকার সম্পত্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আমি তো ভেবেছিলাম আমাদের মতোই বড়লোক হবে। ওরা চাইলে আমাদের 50 বার কিনতে পারবে। কি বলছো তুমি? তাহলে তো ওনারা মোটামুটি 300 কোটি টাকার মালিক হবে। এর চেয়ে বেশি হবে। আচ্ছা থাক সেসব কথা। ওরা যখন ইরাকে পছন্দ করেছে আর আকাশেরও যখন ইরাকে পছন্দ, তখন ইরা তুই আকাশের সাথে মেলামেশা কর, যেন ও ওর পরিবারকে আর ঘৃণা না করে। তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে পুরোপুরি ঠিক করে নিব। এদিকে আকাশ বাসা থেকে ফ্রেশ হয়ে ওর আস্থানেই আসে। কেমন আছেন ভাই? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? এখানকার পরিস্থিতি কেমন? এখানে সব ঠিক আছে। আপনি তো এমপি আর ওর ছেলেকে মেরে ফেলেছেন। আমি হলো তো এতটা সাহস কখনোই পেতাম না। যখন তোমার ওই পরিমাণ সাহস হবে তখন তুমি আমার জায়গায় আসতে পারবে। কিন্তু বস, তাই বললে একজন এমপিকে মেরে ফেলবেন? ওই রকম 10টা এমপি মন্ত্রীকে মারার মতো ক্ষমতা নিয়ে চলি আমি। তা কাল কিছু অস্ত্র আসবে, সেগুলো নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে বস। পরের দিন অস্ত্র আনার জন্য চলে যায় লোকেরা। পথে ওদের থেকে সে অস্ত্র অন্য কেউ নিয়ে চলে যায়। সে খবরটা যখন আকাশ পায়। কি, কার এত বড় সাহস হলো আমার লোকের উপর হামলা করে অস্ত্র নিয়ে যায়? এটা নতুন একটা গ্যাং। তুমি কি জানো ওই গ্যাং কে চালায়?
জানি, ওদেরকে অনেকবার বলেছি আমাদের গ্যাংয়ে কাজ করার জন্য, কিন্তু ওরা করবে না। কাল ওদের আস্তানায় যাব, সেজন্য ওদের খ্যাতির যত্ন করার জন্য যা যা লাগে ব্যবস্থা করে রেখো। ঠিক আছে বস। এদিকে অস্ত্র পেয়ে রমজান তো খুশি হয়ে যায়। বাহ, তোরা তো ভালো কাজ করেছিস। বস, মাত্র একটা অস্ত্র, ওরা মানুষ ছিল 2 জন, সেজন্য সুবিধা হয়েছে আনতে। তাহলে সব মাল লোকেদের মধ্যে ভাগ করে দে। বস। এরা তো সবকিছু ভাগ করে নিতে থাকে। এইদিকে আকাশ তো সবটা রেডি করতে থাকে। রাতের বেলায় রওনা দেয় রমজানের আস্তানার দিকে। কিছুক্ষণ পরে বস, একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে বল। আমাদের এলাকায় 2টা গাড়ি ঢুকেছে। এটা তো আরো খুশির সংবাদ, গাড়িগুলো নিজের করে নে। সমস্যা তো ওই জায়গায়। কোন জায়গা? এর সবার কাছে অস্ত্র। কি বলিস তুই? ঠিকই বলেছি, আমার তো মনে হয়। তোর কি মনে হয় তা বল আমাকে। আমরা যাদের অস্ত্র চিন্তাই করেছি ওরা নয় তো? তাহলে তো সর্বনাশ করে ফেলেছি, এখন উপায় কি তাহলে? হয়তো ওদের মোকাবিলা করতে হবে, নয়তো এখান থেকে ভাগতে হবে। আমাদের কাছে তো কম অস্ত্র নেই। আর লোক তো আছে 15 জন। তাহলে যতজন আছি সবাই মিলে প্রস্তুতি নাও। এরা তো প্রস্তুতি নিতে থাকে, কিন্তু কতক্ষণ থাকবে এই প্রস্তুতি তা তো বলা যায় না। আকাশ ওদের আস্তানার কাছাকাছি চলে আসে। এখনই ভিতরে যাওয়া যাবে না। কেন বস, ভিতরের সমস্যা কি? আমরা যে এসেছি ওরা এতক্ষণে জেনে গেছে, সেজন্য ওরা প্রস্তুতি নিয়েও ফেলেছে। তাহলে এখন উপায় কি? গেটে একটা রকেট মার। লোকজন গেটে একটা রকেট মারে, এতে রমজানে কিছু লোক মারা যায়। কেননা গেটে ওরা কিছু লোক ছিল, তার কারণ যেন গাড়িগুলো ভিতরে এলো ওরা পিছনের দিক দিয়ে হামলা করতে পারে, কিন্তু রকেটের জন্য ওরা সবাই মারা যায়। গেটে থাকা সবাই মারা গেছে, ওদের কাছে তো রকেট থেকে শুরু করে সব কিছুই আছে। চলুন। কি বলিস তুই? তাহলে এখন কি করব আমরা? চলুন পালিয়ে যাই। পালাবো কি করে? কেন, সামনের গেট দিয়ে। আরে সামনের গেটে তো ওরা আছে। তাহলে নদীপথ ধরে যাই। ঠিক আছে চল। এরা নদীর দিকে যেতে থাকে, কিন্তু রমজানের বাকি লোকেদের মেরে ফেলা হয়। আর আরেকজনের জানতে পারে রমজান নদীর দিকে গিয়েছে। তাড়াতাড়ি করে নদীর দিকে চলো, 5 জন আমার সাথে, বাকিরা অস্ত্রগুলো নিয়ে গাড়িতে রাখো। কথাটা বলে বেরিয়ে পড়ে নদীর দিকে। রমজান নদীর ধারে এসে কোনো নৌকা দেখতে পাচ্ছে না। নৌকা কোথায় গেল? নৌকা তো সব নষ্ট হয়ে গেছে, সেজন্য ওইগুলো ভেঙে ফেলা হয়েছে। এখন আমরা পালাবো কি করে? চলুন সাঁতার দিয়ে নদীর ওই পারে যাই। কিন্তু আমি তো সাঁতার জানি না। আপনাকে নিয়ে পারা যায় না, আপনি থাকুন, আমরা গেলাম। আমাকে ছেড়ে যাস না তোরা। নিজে বাঁচলে আপনার কথা চিন্তা করব। রমজানের সাথে 3 জন ছিল, ওরা নদীতে ঝাঁপ দেয়। রমজান রেগে গিয়ে ওদের গুলি করে মেরে ফেলে। সেগুলির শব্দ আকাশ শুনতে পায়। ওইদিকে চলো, তবে সাবধানে থাকবে। শালা আমার সাথেই পাল্টি মারার চেষ্টা, এভাবে দেখতে এবার দেখ কেমন লাগে। কিন্তু আমি এখান থেকে পালাবো কি করে? এইভাবে আবার জঙ্গলের ভিতর আসতে থাকে। তখন আকাশের সামনে এসে পড়ে। পালাতে যাবে তখনই। একদম ফালানোর চেষ্টা করবি না। আমাকে ছেড়ে দে, আমি আর কখনো তোর পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। তোকে আমার লোকেরা বলেছিল আমার হয়ে কাজ করার জন্য, কিন্তু তুই তো কোনোভাবেই রাজি হলি না, উল্টো আমারই অস্ত্রের উপরে হামলা করে সেগুলো নিয়ে এসেছিস। ভুল হয়ে গেছে আমার, আমাকে মাফ করে দিন। যে জেনে শুনে ভুল করে তাকে তো মাফ করা যায় না। প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দিন। তোকে ক্ষমা করলে তুই আবারও ছবল মারার চেষ্টা করবি, তাই তোকে যে মরতেই হবে। রমজানকে মেরে ওই নদীতেই ভাসিয়ে দেওয়া হয়। চলো তাহলে এখন। জি ভাই চলুন। বেরিয়ে আসে জঙ্গল থেকে, তারপর গাড়িতে করে ওর আস্তানায় ফিরে আসে। অস্ত্রগুলো রেখে দাও গোডাউনে। ঠিক আছে বস। রাতে আস্তানায় থেকে যায়। সকালে ইরার কলে ঘুম ভাঙে। এত সাত সকালে কল দিলে যে? সকাল 10টা। তোমার কাছে 7 সকাল মনে হয়? খেয়াল করিনি আমি। কি হয়েছে বলো? আমার বাসায় আসো, কথা আছে তোমার সাথে। তখন তো তোমার বাবা মা থাকবে। ওইসব তোমাকে ভাবতে হবে না, তুমি আসো তাহলে। আচ্ছা, 2 ঘন্টা পর আসতেছি। তাহলে একসাথে 2টার দিকে আসো, তাহলে দুপুরে এখানেই খেও। ঠিক আছে।
আস্তানা থেকে বাসায় এসে গোসল করে ভালো পোশাক পরে নেয়। তারপর 1:30টার মধ্যে বেরিয়ে পড়ে। ইরাদের বাসার ঠিক 2টার আগে পৌঁছে যায়। ওয়াও, অনেক সুন্দর লাগছে তো তোমাকে। এখন বলো কি জন্য ডাকলে? আগে এখানে বসো, কথা বলতে থাকি, ততক্ষণে বাবা চলে আসবে। তোমার বাবার সাথে আমার কি কাজ? কেন, আমাদের কি বিয়ে করতে হবে না নাকি? বিয়ে তো করবই। তাহলে বাবা মার সাথে তোমার পরিচয় করিয়ে দিতে হবে তো। ওনারা কখন আসবে? এই তো চলে আসবে, ওই তো এসেও গেছে। ইরার বাবা মা বাসায় আসে। তারপর ওনারা ইরার বিয়ে নিয়ে আকাশের সাথে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে ওনারা আকাশের পরিবার সম্পর্কে জানতে চায়। এবার আকাশও কিছুটা আটকে যায়, কেননা কি বলবে ঠিক বুঝতে পারছে না সেজন্য। চুপ করে আছো কেন? আমার বাবা মা আছে, কিন্তু একটা সমস্যার জন্য আমি ওনাদের সাথে 4 বছর ধরে থাকি না। আমি তোমাকে একটা কথা বলি, আমি চাই আমার মেয়ের একটা পরিবার হোক নতুন করে। আমি পাশে থাকলে কি হবে না? তোমার পরিবারকে ওর লাগবে, সেজন্য আমি চাই তুমি তোমার পরিবারকে সাথে নিয়ে এসে আমার সাথে দেখা করো। তাহলে ওনাদের সাথে আলাপ করে তোমাদের বিয়ের তারিখ ঠিক করব। তুমি তাহলে ইরার সাথে কথা বলে কি কি করবে তা ঠিক করে নাও। এ বলে ইরার বাবা মা চলে যায়। আসলে এইসব ইরার প্ল্যান ছিল, যেন আকাশ নতুন করে ওর বাবা মার সাথে একত্রিত হতে পারে। ইরা, এটা কি হলো? কই কি হলো? তোমার বাবা মা এই কোন বিপদে আমাকে ফেলে দিল? এখানে বিপদের কি হলো শুনি? যাদের সাথে আমি কোনো কথাই বলি না তাদের কাছে আমাকে পাঠাচ্ছে। দেখো, তোমার বাবা মা তো রাজি, তাহলে আর যেতে সমস্যা কোথায়? ওনারা না ডাকলে আমি নিজে থেকে কেন যাব বলো? ওনারা তো রাজি আছে। রাজি থাকলে কি হবে? ওনারা নিজের দোষে আমাকে বের করেছে। ওনারা না ডাকলে আমি তো যাব না। ঠিক আছে, আমি দেখি কি করা যায়। আমি তাহলে গেলাম এখন। ঠিক আছে, যাও তাহলে। আকাশ চলে যাওয়ার কিছুক্ষণ পরে ইরা কল দেয় ওর আঙ্কেল আন্টির কাছে। কল দিয়ে কথা বলতে থাকে। তাহলে আকাশ আমাদের উপর রেগে নেই তো? না আঙ্কেল, এখন শুধু আপনারা আকাশকে ডেকে নিলেই হয়ে যাবে। আবার কবে আসবো তাহলে? 2 দিন পরেই না হয় আসুন। ঠিক আছে, আমরা তাহলে চলে আসবো। ঠিক আছে আন্টি। 2 দিন পরে আকাশের বাবা মা চলে আসে ইরাদের বাড়িতে। যদিও এখানে ওনাদের বাড়ি আছে, তাও ইরা আর ওর বাবা মা বলাতে এনাদের বাড়িতে আসে। অনেক বছর পরে ওনাদের সাথে দেখা হতে রফিক চৌধুরী আর শাহজাহান চৌধুরী একে অপরকে জড়িয়ে ধরে। কত বছর পর আমাদের আবার দেখা হচ্ছে? সবই আমার মেয়ে আর তোর ছেলের জন্য। কি করব বল, আমি তো সময় পাই নাই দেখা করতে আসার জন্য। সবই জানি আমি, তা আগে উপরে এসে রেস্ট নিয়ে ভাবি আপনিও যান। ঠিক আছে, এরা চলো আমাদের রুম দেখিয়ে দাও। চলুন মা। কথাটা বলেই একটু লজ্জা পাই ইরার বাবা মা কিছু বলেনি। ওনাদের রুম দেখিয়ে দেয়। রাতটা ওনারা বিশ্রাম করে। কিছুক্ষণ পরে রফিক চৌধুরীর কাছে কল আসে। স্যার, একটা জায়গায় হামলা হয়েছে। কি বলো? কারা করেছে এমনটা? জানি না, রমজান আর ওর লোক বেঁচে নেই। দেখো, তোমার কোনো কিছু জানতে পারো কি না? ঘটনা ঘটেছে 1 দিন আগে। ওদের বডি ওই পচাও শুরু করেছে। গন্ধ পেয়ে লোকজন খবর দেয়। কোনো তথ্য কি জানতে পেরেছো? বডিগুলো হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। আশেপাশে কেউ নেই যে তাদের জিজ্ঞাসা করব। বুঝতে পেরেছি আমি। আচ্ছা, আমি সকালে এসে দেখবো বাকিটা। ঠিক আছে। দিন সকালে সবাই নাস্তা খেতে বসে। তখনই কথা বলতে থাকে। সে সময়ে তুই আবার রিটায়ার্ড হয় না? ইরার বিয়েটা দেওয়ার পরই নিয়ে নিব। ইরা, আকাশকে কি তাহলে কল দিয়ে আসতে বলবো? তার চেয়ে ভালো আমরা ওর বাসায় চলে যাই। তুমি ওর বাসা চিনো? চিনবো না কেন? আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ পরে সেখানে যাব। ঠিক আছে। রফিক চৌধুরীও ওনার কাজে বেরিয়ে পড়ে। ইরাও বেরিয়ে পড়ে আকাশের বাবা মাকে নিয়ে। কিছু মিনিটের পরে বাসার সামনে আসে। এসে দেখে দরজায় তালা মারা, কিন্তু একটা চাবি ইরার কাছে আছে। সেজন্য ওনাদের নিয়ে রুমে আসে। আপনারা বসুন,
আমি চা করে নিয়ে আসতেছি। চলো আমিও যাই তোমার সাথে। এই সময় কল দিলে? বাসায় আসতে পারবে? কার বাসায়? তোমার বাসায়। তুমি কখন এসেছো আর আমাকে বলে আসতে? আমার বাসায় আমি যখন ইচ্ছে তখন আসবো, তাতে তোমার কি শুনি? হুম। ঠিক আছে ম্যাডাম, তা আমাকে কি করতে হবে তা বলো। দুপুরের আগে বাসায় আসবে। কোনো কিছু কি আছে? এত কথা তো বলতে পারবো না। তোমাকে আসতে বলেছি মানে আসবে। এত কথা বলো কেন শুনি? আরে আমি তো এমনিতেই বলেছি। ঠিক আছে, আমি চলে আসবো। কথা শেষ করে পিছনে তাকিয়ে দেখে অরিলোক দাঁড়িয়ে আছে। বস, আমরা কিছু শুনতে পাইনি। সত্যি বলছো তো? সত্যি বলছি। আপনি যে ম্যাডামকে ভয় পান সেটা আমরা কাউকে বলবো না। যত বড়ই মাফিয়া হোক বা যত পাওয়ারফুল হও না কেন, বউকে সব সময় ভয় পেতে হবে। কিন্তু কেন স্যার? জানি না কেন, কিন্তু ভয় তো লাগে। সত্যি আপনাকে দেখলেই বোঝা যায়। তাহলে বস, আপনি কিছুক্ষণ পর বাসায় চলে যান, নয়তো কোনো কেলেঙ্কারি বাঁধিয়ে দেবে। দেখা যাবে পুরো বাড়ির শুদ্ধ জ্বালিয়ে দেবে। আরে এইসব কিছু করবে না। আমার বউ তো আমাকে মাঝে মাঝে মারে। তোমার মুখে মাঝে মাঝে যে দাগগুলো দেখা যায় সেগুলো তাহলে মারের দাগ? বস, সেজন্যই বলছি দুপুরের আগে বাড়ি চলে যান। আল্লাহ জানে কোন কেলেঙ্কারি হয়। কিছুক্ষণ পরে রওনা দেয় বাসার দিকে। বাসায় এসে দেখে এরা রান্না করতেছে, কিন্তু পাশে একজন দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না, মানে উল্টো দিকে ফিরে আছে। আরেকজন লোক ড্রয়িং রুমে বসে টিভি দেখতে থাকে। তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? আচ্ছা তোমায় পরিচয় করিয়ে দেই। পরিচয় হও, উনি আমার শাশুড়ি আর উনি আমার শ্বশুর। মানে আমার বাবা মা এখানে? ঠিক ধরেছ, ওনারা তোমার জন্য এত দূরে এসেছে। এবার আর মন খারাপ করে থেকো না প্লিজ। আকাশ, আমাকে ক্ষমা করে দে। আমাদের যে বড্ড ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দে আকাশ। নিজের বাবা মা এরকমভাবে ক্ষমা চাইবে তা ভাবতেও পায়নি, সেজন্য না চাইতো জড়িয়ে ধরে ওনাদের। এরপর কিছুক্ষণ চোখের পানিতে যা হয় আর কি, বুঝতে পারছেন কত কি করে তারা একত্রিত হলো। সেজন্য একটু কানাকাটি তো থাকবে কিছুটা সময়ের পরে। তুই ফ্রেশ হয়ে আয়, আমরা সবাই একসাথেই খাবো। অনেক বছর হলো তোমার হাতে রান্না খাই না। আজকে সব রান্না আমিই করেছি। তুই ফ্রেশ হয়ে আয় তাহলে। ঠিক আছে, আসছি তাহলে। ফ্রেশ হয়ে সবাই একসাথে খেতে বসে। তারপর ওনারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। সেসব আপনাদের না শুনলেও হবে কিছুক্ষণ পরে। তাহলে ইরাকে তোর সাথে বিয়ে দিয়ে দে, আমরা একসাথে আমাদের শহরে ফিরে যাব। কিন্তু আমার আসতে অনেক লেট হবে। কেন? কিছু কি হয়েছে? পরে জানাবো তোমাদের। তাহলে আমি রফিকের সাথে তোদের দুজনের বিয়ের তারিখ ঠিক করে ফেলি। ঠিক আছে। কথাটা শুনে ইরা অনেক খুশি হয়। পরের দিন আকাশ ছাড়া বাকিরা চলে যায় রফিকের বাসায় বিয়ের কথাবার্তা বলার জন্য। কিছুক্ষণ পরে হঠাৎ আকাশের ফোনে কল আসে। কি হয়েছে বলো? বস, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বলো? কারা যেন আমাদের আস্তানায় আক্রমণ করেছে। হ্যাঁ, এত বড় সাহস হলো কার? সেটা এখনো যায় না, তবে সেখানে আমাদের 20 জন লোক মারা যায়। ওখানে তো সিসি ক্যামেরা আছে, কোনো কিছু জানা কি গেছে? প্রায় 40 জন লোক এসে ওদের মেরেছে। একজন তো সিসি ক্যামেরার সামনে একটা লেখাও লিখে গেছে। আচ্ছা, আমি আসতেছি। জি বস, আসুন তাহলে। বের হয়ে আস্তানায় আসে, এসে সব কিছুর ভিডিও দেখাতে থাকে। ভিডিও দেখা শেষ হওয়ার পরে কই দেখি তো কি লেখা। বস, পড়ে দেখুন। আকাশ পড়তে শুরু করে। পড়া শেষ হলে রাগ উঠে যায় অনেক। ওই 40 জনের মধ্যে কাউকে কি চেনো না তোমরা? একজনকে চিনি আমরা। ওই একজনকে খুঁজে বের করো। কার এত বড় সাহস হলো আমার লোকের উপরে হামলা করে? অনেক খুঁজেছি কিন্তু পাইনি ওকে। মনে হয় ওদের সাথে চলে গেছে। যে করেই হোক ওকে খুঁজে বের করতে হবে, যে কোনো উপায়। যদি তা না পারো তাহলে ওদের দলের মেন যে বস আছে সে কোথায় থাকে তা খুঁজে বের করো। ভেবেছিলাম সব কিছু বন্ধ করে দিব। সব বন্ধ করে দিবেন মানে?
আমি বিয়ে করার পরে এই মাফিয়ার জগৎ ছেড়ে দিব। যদি আপনি সব ছেড়ে দেন তাহলে আমরা কার বলে বাঁচব? তোমরাও ছেড়ে দিবে এই মাফিয়া জগৎ। কিন্তু ছেড়ে দিয়ে করবো কি, খাবো কি? আমি সবার জন্য 10 লাখ করে দিব। এই টাকা দিয়ে তোমরা কোনো ব্যবসা শুরু করবে বা কেউ চাইলে দেশের বাইরেও যেতে পারো। কিন্তু আপনি কোথায় যাবেন? এখন না, নতুন এই মাফিয়াকে ওকে খুঁজে বের করে মেরে ফেলবো। তারপর এই মাফিয়া গ্যাংয়ের জগৎ আমরা ছেড়ে দিব। আমি তো আমার পরিবারের কাছে ফিরে যাব। তবে যাওয়ার আগে আমার লোকেদের যে মেরেছে তাকে তো একটা শিক্ষা দিয়েই যাব আমি। সত্যি বস, আপনি অনেক ভালো। তাহলে খোঁজ নাও এখন। জি বস, নিচ্ছি। এরা তো খোঁজ নিতে থাকে, ওইদিকে কি হচ্ছে তা আমরা জেনে আসি। তাহলে কবে ঠিক করা যায় বলো? তবে 15 দিন পরে। 15 দিন পর কেন বলো তো? আমার বিজনেস পার্টনার আছে, আরো লোকজন মিলে 500 জনেরও বেশি তো হবেই। ওদের জন্য আবার হোটেল বুক করতে হবে। এনারা তারিখ ঠিক করে ফেলে। পরের দিন আমারও সব মিলে 500 জন তো হবেই। তাহলে এখানকার সব ছেড়ে বড় কমিউনিটি সেন্টার ভাড়া করে নিই। ঠিক আছে, ওটা তুই আমার উপর ছেড়ে দে। কিন্তু বাবা, এত লোকের আয়োজন, টাকা তো অনেক খরচ হবে। আরে আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, 20-30 কোটি টাকা খরচ হলে ও কোনো সমস্যা নেই। তাছাড়া ইরা, তোমার জন্য আমরা কাল শপিং করব। সো তোমাকে স্বর্ণের পরিবর্তে ডায়মন্ডের সবকিছু দেওয়া হবে। এক কথায় তোমার জন্য 30 কোটি টাকার জিনিসপত্র কিনা হবে। না আঙ্কেল, এত দামি জিনিস আমি চাই না। অনেক লোক আছে ঠিকমতো খেতেও পারে না, তাদের দিকে তো একটু তাকাতে হবে আমাদের। চিন্তা করিস না, এর বাইরের একটা জায়গা আছে নদীর ধারে, ওইখানে 3000 লোকের জন্য খাবারের ব্যবস্থা করা হবে, আর ওই খরচটা আমি করব। আরে আমার একমাত্র ছেলের বিয়ে, আমি সব খরচ করব। না বন্ধু, আমারও একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। তুই বিয়েতে 70 কোটি টাকা খরচ করবি, আর আমি কি সামান্য 50 লাখ খরচ করতে পারবো না? ঠিক আছে, তাই হোক। তাহলে কিন্তু 50 লাখে তো 5000 লোক খেতে পারবেই। তাহলে 5000 জনের খাবারের আয়োজন করব, সেখানে গরিব লোকেরা খাবে, আর আমি পুলিশের কাছে দায়িত্ব দিয়ে দিব, ওরা সেগুলো দেখবে। ঠিক আছে, তাহলে তারিখ ঠিক করে ফেলি। সেটাই করি তাহলে। বস, খুঁজে পেয়েছি। কি খুঁজে পেয়েছো? ওই লোকটার আস্তানা যে আমাদের লোককে মেরেছে। তাহলে ওর খ্যাতির ব্যবস্থা করো। কতজন লোক নেব? সবাইকে অ্যাটাক করব। কি বলেন, সবাইকে নেবেন? ওদের ঠিক কতজন লোক আছে আমরা তা জানি না ঠিক মতো, সেজন্য আমরা লোক বেশি নিয়ে যাব। ঠিক আছে বস। তার আগে একটা কাজ করো। কি কাজ? ওদের সবার তো ব্যাংক অ্যাকাউন্ট আছে? না বস, ওনারা তো নেই। আচ্ছা, আমি ক্যাশ টাকাটা সবাইকে দিব। ওই মিশন শেষ করে তারপর আমি সবাইকে টাকা দিয়ে দিব। জি বস, আমি সবাইকে জানিয়ে দিব। যারা মারা যাবে তাদেরও সেম টাকা দেওয়া হবে, সেজন্য সবার নাম আর পরিবারের মোবাইল নাম্বার নিয়ে নাও। যারা মারা যাবে ওদের পরিবারকে সে টাকা পাঠিয়ে দেওয়া হবে। ওকে বস, তাই করি আমি। এসে সবার নাম, ঠিকানা আর মোবাইল নাম্বার নিয়ে নেয় 3 দিন পরে। সবাই রেডি তো? জি বস, সবাই রেডি আছে। তা আমরা 80 জন আছি, তাহলে সবার হাতে অস্ত্র আছে তো? জি বস, সবার হাতে আছে। চলো তাহলে, গাড়িগুলো বের করো। ওরা বেরিয়ে পড়ে অন্যদিকে আস্থানার দিকে, যে আস্থানায় আজকে ওরা হামলা করবে। কিছুক্ষণের ভিতরে সে আস্থানার কাছাকাছি চলে আসে। তখন বস বস, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বল। বস, 10টা গাড়ি ওই দিক থেকে আসতেছে। এই দিকে আসতেছে মানে? নদীর ধারের পথ ধরে আসতেছে। মোটামুটি 10 মিনিটে ওরা চলে আসবে। কি বলিস, 10 গাড়ি লোক? তাহলে তো অনেক লোক হবে। আসবে। জি বস, অনেক লোক হবে। আমাদের কাছে তো 50 জন হবে। তাহলে করে জেনে গেছে আমরা যাদের লোককে মেরেছি? জেনেও গেছে, সাথে আস্তানার খবর নিয়ে এখন আক্রমণ করার জন্য চলেও এসেছে। লোকজনকে রেডি হতে বল। জি বস,
বলে দিয়েছি আমি। ডেভিলের লোকজন তো তৈরি হয়ে যায়। কিছুক্ষণের ভিতরে আকাশও ওখানে এসে আক্রমণ করতে থাকে। দুই দলের লড়াই হতে থাকে। তবে আকাশ অনেক অত্যাধুনিক অস্ত্র নিয়ে এসেছে, কামান, রকেট, বোমা সব কিছু নিয়ে এসে আক্রমণ করতে থাকে। এতে ডেভিল তো কুলকিনারাও পাচ্ছে না। ওরা এত কিছু নিয়ে আক্রমণ করবে সেটা তো ভাবতেও পারিনি। এখন কি করব বস? পালানো ছাড়া তো আর কোনো উপায়ও নেই। তাহলে পালাই, চলেন। এরা কয়েকজন নদীর পথ ধরে পালাতে থাকে, যা আকাশ বুঝে যায়। 10 জন আমার সাথে আসো, আর বাকিরা এখানে থেকে লড়াই করো। জি বস, তাই করব। 10 জনকে নিয়ে নদী পথে আসে, কিন্তু ততক্ষণে ডেভিল অনেকটা দূরে চলে যায়। সেজন্য একটা রকেট তাক করে ওদের দিকে, আর ওইটা ছেড়ে দেয়। 30 সেকেন্ডের ভিতরে ওই নৌকা ধ্বংস হয়ে যায়। এক কথায় কেউ আর বেঁচে নেই। সেটা বোঝার জন্য ওরা ওখানে অপেক্ষা করে। তখন ডেভিল কিছুটা দূরে এসে মাথা ওঠায়। জি বস, তাই করব। চলো ওকে ধরি। 1 মিনিটের ভিতরে ডেভিলের কাছে আসে। তবে ডেভিল নিজে অনেক আহত, কেননা রকেটের আঘাতে শরীরের অনেক অংশ পুড়ে গেছে। তবে বাঁচার আশঙ্কা আছে। প্লিজ আমাকে মারবেন না। আগে বল, আমার লোকেদের কেন মেরেছিস? চেয়েছিলাম আপনার লোকদের মেরে আপনার জায়গায় নিব। তাহলে তোকে উপরের টিকিট আমি ধরিয়ে দিলাম। ওখানে অনেক জায়গা আছে, যে কোনো একটা জায়গা নিয়ে নিতে পারবি। এই বলে ওকে মেরে ফেলে। তারপর সবাইকে নিয়ে আস্থানে আসে। এরপর এক এক করে একজনের হাতে 10 লক্ষ করে টাকা দেয়। যারা মারা গেছে তাদের পরিবারেরও টাকা পাঠিয়ে দেয়। আজকের পর থেকে তোমরা এই মাফিয়া জগৎ ছেড়ে দিবে, এই টাকা দিয়ে ব্যবসা করবে। জি বস, আজকে থেকে আমরা এই কাজ ছেড়ে দিব। সবকিছু একটা রুমে রেখে বাইরে থেকে বোমা দিয়ে সবকিছু নষ্ট করে দেয়। সাথে ওখানে একজন গ্যাংস্টার মাফিয়ার কাহিনী শেষ হয়। এবার চলুন ওদের বিয়েটা দিয়ে দিই। পরে তো এটা নিয়েও আপনারা ঝগড়া শুরু করে দিবেন। এইদিকে বিয়ের দিন এগোতে থাকে। মেহমান থেকে শুরু করে সবাই আসতে থাকে। 2 দিন পরেই বিয়ে। আশিকও চলে এসেছে বিয়েতে। সব কি ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, এখন থেকে নতুন করে দিন শুরু করব আমি। কিন্তু আমাদের শহরে যারা আছে? ওরা ওদের মতো করে থাকবে, আর আমি আমার মতো। কিন্তু আমি? তুই আমার সাথে অফিসে বসবি। ঠিক আছে বন্ধু। 2 দিন পরে বিয়ের অনুষ্ঠানে ইরা আকাশ বসে আছে কিছুক্ষণের ভিতরে। কাজে বিয়ে পড়িয়ে চলে যায়। একে একে আত্মীয় স্বজন যারা আছে সবাই ওদের গিফট দিয়ে চলে যায়। খাবার তো অনেক আগে শেষ হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানও শেষ। রফিক, আমি তাহলে ওদের নিয়ে গেলাম। আজকের রাতটা থেকে কাল যেতে পারবি? তাহলে আমার রুম, আমি আর আকাশ থাকবো। তোর রুমে তুই তোর জামাইকে নিয়ে থাকবি, এটা বলার কি আছে? আমাদের বাসর কি হবে না? তোমার কি লজ্জা শরম বলতে কিছু কি নেই? কাদের সামনে কি বলছো? ভুল কি বলেছি আমি? বিয়ের পরেই তো সব মেয়ের বাসর হয়, তাহলে আমার কেন হবে না শুনি? আচ্ছা, লোক দিয়ে তোমাদের রুম সাজানোর ব্যবস্থা করতেছি। ওহ, কি মজা, আমারও বাসর হবে। ইরার এমন অদ্ভুত আচরণে সবাই হেসে দেয়। আর ওখানে শেষ হয় গল্পটা। তবে আকাশের পরিচয় গোপন রাখছি, কেননা যখন সব কিছু শেষ তখন নতুন করে আর ঝামেলা না করেই ভালো। সবাই ভালো থাকবেন। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।